বাকরুদ্ধ হয়ে বিছানার এক কোণে জড়সড় অবস্থায় বসে আছে নীরা। নিজেকে চাদরে আবৃত করতে অস্থির সে। কাল রাতটা নীরার জীবনের সবচেয়ে জঘন্যতম একটি রাত ছিল। সারা শরীর জুড়ে তার ক্ষত বিক্ষত আঘাতের ছাপ স্পষ্ট। নিজের ভাগ্যকে তার বিশ্বাস করতে দ্বিধা কাজ করছে। 18 বছরে পা দিতে না দিতে মামা মামি জোড়াজড়িতে সে একজন দুশ্চরিত্রবান লোককে বিয়ে করতে বাধ্য হয়। তার সব জেনে শুনে এমন একটা লোকের হাতে তাকে তুলে দেয়। কাল রাতে ছিল তাদের বিয়ের বাসর রাত। প্রত্যেকটা মেয়ের জীবনের এই দিনটাকে ঘিরে কত শত স্বপ্ন বোনা থাকে, তারও ছিল। কিন্তু কাল রাতে লোকটার করা অমানসিক অত্যাচারে নীরার মন প্রথমবারেই উঠে গেছে লোকটার থেকে। সে তো সব মানিয়েই নিতে চেয়েছিল, কিন্তু লোকটা তাকে সেই সুযোগটুকুও দেয়নি। ছোট থেকেই নীরা ছিল তীক্ষ্ণ আত্মমর্যাদা সম্পন্ন একজন মেয়ে। সে সর্বদা নিজের লড়াই নিজে লড়েছে। জীবনে প্রত্যেকটা পরিস্থিতিতে শক্ত থেকেছে। বাবা মার মৃত্যুর পর মামা মামিই ছিল নীরার একমাত্র অভিভাবক, কিন্তু তারা কখনোই নীরাকে নিজের মেয়ের চোখে দেখেনি। তার সাথে প্রতিনিয়ত খারাপ আচরণ করেছে, এমনকি টাকার লোভে দুশ্চরিত্রবান একটা লোকের হাতে তুলে দিয়েছে তাকে। নীরা চেয়েছিল যুদ্ধ করে হলেও পড়ালেখাটা শেষ করতে, নিজের একটা ক্যারিয়ার তৈরি করতে, বাবা মার স্বপ্ন পূরণ করতে, কিন্তু শেষ রক্ষাটা তার হলো কই? ভাগ্যের লিখনে তার হয়ে উঠল কই? হয়তো এমনটাই ছিল তার কপালে। সে কখনো কল্পনাও করেনি কোনো একদিন তার এমন করুণ দশা হবে। নীরার পাশেই বেঘরে শুয়ে থাকা স্বামী নামক পশুটা নেশা করে এসে সারা রাত জুড়ে নীরার হাত পা বেঁধে তার উপর অমানবিক অত্যাচার চালিয়েছে। সে করুণ মুহূর্তের কথা মনে আসতেই সারা গা কাটা দিয়ে উঠছে তার। স্বামী হলেও লোকটার প্রত্যেকটা স্পর্শ তার মনে ঘৃণা ব্যতীত আর কিচ্ছু তৈরি করতে পারেনি। লোকে বলে না, মেয়েদের কোনো নিজস্ব ঠিকানা হয় না, কথাটা সে আজ খুব কাছ থেকে উপলব্ধি করছে। আজ এই পশুটার সাথে থাকা ছাড়া তার নিজের কোনো ঠিকানাই নেই। যা সে তৈরি করতে চেয়েছিল তাও সম্ভব হতে দিল না তার মামা মামি। নিজের ভাগ্যকে দোষারোপ করতে করতে হঠাৎ নীরা তার চুলে তীব্র টান অনুভব করলো। অসহনীয় ব্যথায় পাশে ফিরে তাকাতেই দেখলো তার স্বামী রাকিব ঘুম থেকে উঠতে না উঠতেই তার চুল হাতের মুঠোয় খামচে ধরে চোখ গরম করে তাকিয়ে আছে তার দিকে। যন্ত্রণায় নীরার চোখ অশ্রুতে ছলছল করে উঠল। অচেনা অজানা পরিবেশে প্রথমবারেই এমন আচরণে তার বুক কেঁপে উঠল। নিজেকে সে আরো ভালো মতো মুড়িয়ে নিল চাদরের আস্তরণে। ওদিকে রাকিব নীরাকে এক নিমিষে শাসিয়ে বলে উঠল, কটা বাজে খেয়াল রেখেছিস? আমাকে ঘুম থেকে তুলে দিসনি কেন? অফিসে কে যাবে? তোর মরা বাপ? মৃত বাবাকে তুলে কথা বলাতে নীরার মস্তিষ্ক সজাগ হলো। সে ঝাঁঝিয়ে উঠে তীক্ষ্ণ প্রতিবাদী গলায় বলল, খবরদার, আমার সাথে যা ইচ্ছে তাই করেছেন, কিছু বলিনি। কিন্তু যদি আমার মৃত বাবাকে তুলে কিছু একটা বলেছেন তো আমি আপনাকে ছেড়ে কথা বলবো না। নীরার প্রতিবাদ যেন রাকিবের সহ্য হলো না। রাগে তার শরীর মরিচের মতো জ্বলে উঠল। সে নীরাকে জোরে লাথি মেরে বিছানা থেকে নিচে ফেলে দেয়। নীরা ব্যথায় জর্জরিত শরীর নিয়ে উঠে দাঁড়াতে পারছিল না। শুধু তার চোখ দিয়ে টপ টপ করে গড়িয়ে পড়া পানি দিয়ে ফ্লোর ভিজতে থাকলো। তখন রাকিব বিছানা ছেড়ে উঠে যেতে যেতে তার দিকে আঙ্গুল তাক করে বলল, আর যেন আমার মুখে মুখে তর্ক করতে না দেখে। জমিদারের যে মুখের চৌপাতও ঠিকই চলে, কিন্তু কাজের বেলা ঠনঠন। এখনও তো কিছু রান্নাই করিসনি। আমার জন্য দুপুরের লাঞ্চ বানিয়ে অফিসে নিয়ে দিয়ে আসবি। এখন পর্যন্ত থেকে জলদি ওঠ হারামজাদি। কথাগুলো উগরে দিয়ে রাকিব কাপড় বের করে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। নীরা আর কিচ্ছু বলল না। খাটের এক কোণ ধরে দুর্বল শরীরে উঠে দাঁড়ালো। কিছুক্ষণ পর রাকিব ওয়াশরুম থেকে বেরিয়ে আসতেই সে ফ্লোর থেকে জামা কাপড় তুলে কোনো রকম করে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে গিয়ে মাথার উপরে শাওয়ার ছেড়ে দিতেই পানির প্রত্যেকটা ফোঁটা তার শরীরের ক্ষতগুলোর ব্যথাগুলোকে আরো জাগিয়ে তুলল। নীরা শব্দ করে কেঁদে উঠল। পানির আওয়াজের সাথে সেই ব্যথাতুর কান্নার শব্দ মিলিয়ে গেল। কয়েক মিনিটের মধ্যেই নীরা গোসল সেরে বেরিয়ে এসে দেখল রাকিব রুমে কোথাও নেই। সে মাথায় ওড়না দিয়ে বেরিয়ে গেল রান্নাঘরের উদ্দেশ্যে। রুম থেকে বেরোতে না বেরোতেই তার শাশুড়ি তাকে দেখা মাত্র এসে তার হাত মুচড়ে ধরে বলল, কি করে জমিদারের ঝি? সকাল বাজে 8টা আর তোমার ঘুম এখন ভাঙলো?
আমার ছেলেটা তোর জন্য না খেয়ে বেরিয়ে গেল। এখন যা, ওর জন্য রান্না করে নিয়ে যাবি তুই। আমার ছেলেকে আমি কখনো না খাইয়ে রাখিনি। আর হ্যাঁ, তার আগে আমাদের সবার জন্য নাস্তা তৈরি কর। সবাইকে জিজ্ঞাসা করে দেখ কে কি খাবে, সেটাই বানিয়ে দে। যা, আর দেরি করিস না দাঁড়িয়ে থেকে, মুখ পুরি কোথাকার। রান্না বান্না করতে পারিস না রূপ দেখতে আমার ছেলেকে বিয়ে করেছিস? নীরা শুধু মাথা দুলিয়ে বুঝালো হ্যাঁ সে পারে। এতটুকু সম্মতি পেয়ে তার শাশুড়ি তার হাত ছেড়ে দিল। নীরা চোখের গড়িয়ে পড়া পানিটুকু মুছে তার কাজে লেগে পড়ল। যৌথ পরিবার হওয়াতে এক একজনের পছন্দের আলাদা আলাদা পদ তৈরি করতে গিয়ে সে দুর্বল শরীরে হাঁপিয়ে পড়ল। সবাইকে খাবার খাইয়ে সে নিজে খাওয়ার সময়টুকুও পেল না। কেউ একজন এসে সাধলো না তাকে খাওয়ার জন্য। যে যার মতো খেয়ে উঠে চলে গেল। ওদিকে টেবিলের পাশে রাখা ফোনটা বেজে উঠল। নীরা দেখলো রাকিব কল করেছে। সে তুলবে কি তুলবে না ভেবে ইতস্ততা নিয়ে তুলে ফোন কানে ধরল। ফোনে রাকিব রাগান্বিত কণ্ঠে বলল, আর আধ ঘন্টা পর আমার লাঞ্চ টাইম, তুই কোথায় গিয়ে মরে আছিস? রান্না কি শেষ হয়নি? নীরা মৃদু গলায় উত্তর দিল। হয়েছে, আমি বোরখাটা পরে বের হচ্ছি। নীরার কথায় রাকিব গরম তেলে পানি ছিটার মতো ছ্যাত করে উঠে বলল, কিসের বোরকা? লাল জর্জেটের শাড়িটা যে পেয়েছিল না বিয়েতে, সেটা পর, সাথে সুন্দর করে চেঁচে আসবে। কোমর বের করে শাড়িটা পরবে। আমার কলিগরা আছে অফিসে, তারা দেখবে তোকে। আমাকে আমার কলিগদের সামনে ছোট করবে না। ওরা যেন তোকে দেখে আফসোস করে আর বলে আমি সেই একটা মাল বিয়ে করে এনে তাদের ওপরে আছি। কথা কানে গেছে? রাকিবের মুখের কথায় নীরার ঘৃণা আরো তীব্র হলো। সে বিরোধিতা করে বলল, আমি কোনো মাল নই, আপনার স্ত্রী। সম্মান করে কথা বলতে শিখুন। আর এইভাবে আমি আসতে পারবো না। আমি কোনো প্রদর্শনের বস্তু নই। রাকিব আরো দ্বিগুণ রাগ দেখিয়ে হুমকি দিয়ে বলল, কথার বাইরে গিয়ে দেখ না, আমি তোর সাথে কি কি করি তা হারে হারে টের পাবি। নীরা আর বাকি কথা না শুনে কলটা কেটে দিল। রাকিব এমন অপমানে ফুঁসতে লাগলো। নীরা খাবার প্যাক করে রুমে গিয়ে হাত মুখ ধুয়ে একটা কালো বোরকা হিজাব আর নিকাব পরে নিল। সেভাবেই তৈরি হয়ে সে যাওয়ার আগে শাশুড়িকে বলতে গেল। বেরোনোর আগে নীরার শাশুড়ি তাকে খোঁচা মেরে বলল, যাচ্ছিস যা, সোজা অফিসেই যাবি। রাস্তাঘাটে আবার কুকি করে ফিরিস না যেন। তখন আমার ছেলে জানলে তোর খবর আনিয়ে ফেলবে, এটা মাথায় রাখিস। কথাটা নীরার আত্মসম্মানে লাগলো। মহিলাটি কিভাবে তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলল। নীরা তবুও চুপ থাকলো। সেভাবেই বেরিয়ে পড়ল। একটা রিকশায় করে রাকিবের অফিসে পৌঁছালো। অফিসটা বিশাল বড় আর নান্দনিক। নীরা লিফটে করে উপরের ফ্লোরে উঠে সামনে একজন কর্মকর্তাকে দেখে নিজের পরিচয় দিয়ে জিজ্ঞাসা করলো রাকিবের কেবিন কোনটা। লোকটা উত্তরে আঙ্গুল দিয়ে রাকিবের কেবিন দেখিয়ে দিল আর এটাও বলল যে রাকিব এখন কেবিনে নেই, সে রাকিবকে স্টোররুমের দিকে যেতে দেখেছে। নীরা লোকটাকে ধন্যবাদ জানিয়ে রাকিবের কেবিনে গিয়ে হাতের টিফিন ক্যারিয়ারটা রেখে সেখানেই দাঁড়িয়ে অপেক্ষা করলো। কিন্তু অনেকটা সময় অতিবাহিত হওয়ার পরও রাকিব ফিরল না। তার ফোনও সেখানটাই পড়ে আছে। সে রাকিবকে জানিয়েই ফিরে যাবে। তাই নীরা আর অপেক্ষা না করে স্টোররুমের দিকটা জিজ্ঞাসা করে সেই দিকে এগোলো। নির্দেশ অনুযায়ী স্টোররুমের কাছে গিয়ে দরজা খোলার সঙ্গে সঙ্গে একটা আপত্তিকর দৃশ্য দেখা মাত্র বিতৃষ্ণায় সে মুখ ফিরিয়ে নিল। ভেতরে রাকিব একটা মেয়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় রয়েছে। মেয়েটা সম্ভবত অফিসের কেউ হবে। তার গায়ে ফরমাল পোশাক। নীরা একটু অবাক হলো না। সে ভালো মতোই জানে রাকিবের মতো এমন দুশ্চরিত্রবান পুরুষদের দ্বারা এটাই সম্ভব। এদিকে নীরাকে দেখে রাকিব বিরক্ত হয়ে তেড়ে এসে জোরালো একটা থাপ্পড় বসিয়ে দিল তার গালে। রাগে তেতে উঠে বলল, তোর সাহস কত বড় আমার পিছু আসার? নীরা অশ্রুসিক্ত চোখে গালে হাত রেখে বলল। আপনি খাবার নিয়ে আসতে বলেছিলেন। রাকিব রাগান্বিত চোখে নীরাকে ঝলসে দেওয়ার মতো করে তাকিয়ে বলল, খাবার নিয়ে অফিসে আসতে বলেছি, পিছু আসতে বলিনি। আর এইসব কি পড়েছিস? নীরা চোখ মুখ শক্ত করে বলল। যা পড়া উচিত ছিল তাই পড়েছি। নীরার বাঁকা উত্তরে রাকিব এক টানে নীরার মুখের নিকাবটা টেনে খুলে ফেলল। রাগে যখন সে নীরার হিজাবে হাত রাখতে যাবে তখন পাশের মেয়েটা রাকিবের হাত ধরে তাকে থামিয়ে বলল, হয়েছে, থামো রাকিব। ওকে বাদ দাও, কিছুক্ষণের মধ্যে মিটিং শুরু হবে। স্যার এসে পড়ার আগেই আমাদের সেখানে উপস্থিত থাকতে হবে। চলো এখন, আর কথা বাড়িও না। কথাটা বলে ফর্মাল ড্রেস আপের মেয়েটা রাকিবের হাত ধরে টেনে তাকে সেখান থেকে নিয়ে গেল। অপরদিকে নীরা পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। তখন পেছন থেকে একজন মেয়ে এসে তার কাঁধে হাত রাখলো।
নীরা চমকে উঠে ঘুরে দেখলো মিষ্টি দেখতে একটা মেয়ে সুন্দর একটা হাসি দিয়ে তার দিকেই তাকিয়ে আছে। মেয়েটাকে নীরা চেনে, তার নাম হাফসা। মেয়েটা তাদের মামা বাড়ির পাশের বিল্ডিংয়েই থাকতো। কাজের ফাঁকে সময় পেলেই নীরা বারান্দা দিয়ে হাফসার সাথে কথা বলতো। নীরা মাঝে মাঝে হাফসাকে তার মনের কথাও শেয়ার করত। মেয়েটাও নীরাকে বড় বোনের মতো পরামর্শ দিত, স্নেহ করত। নিজের অফিসে নীরাকে দেখে হাফসা তখন আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো। নীরা, তুমি এখানে? নীরা নিজেকে স্বাভাবিক করে বলল, আমার হাজব্যান্ড এই অফিসে কাজ করে আপু। তুমি কি এই অফিসে কাজ করো? প্রত্যুত্তরে হাফসা খুশি হয়ে নীরাকে টেনে নিয়ে তার কেবিনের দিকে যেতে যেতে বলল, হ্যাঁ, সরি, কাল তোমার বিয়েতে যেতে পারিনি। তোমার হাজবেন্ডকেও তো দেখা হয়নি। সে আমাদের অফিসের কেউ হলে তো চেনা জানাই। নাম কি তোমার হাজবেন্ডের? নীরা অনুভূতিহীন মুখে নামটা বলল। রাকিব হোসেন। রাকিব হোসেন? উনি তো 1 মাস হলো আমাদের অফিসে জয়েন করলেন। নতুন, তাই তেমন পরিচয় নেই তার সাথে, তবে হয়ে যাবে তোমার সূত্রে। তাদের কথার মাঝে হঠাৎ কালো ফর্মাল গেটআপের একটা লোক পকেটে হাত গুজে আভিজাত্যের ভঙ্গিতে করিডোর দিয়ে হেঁটে যাচ্ছিল। সবাই তাকে দেখা মাত্র নিজ অবস্থান থেকে উঠে সম্মান জানালো। লোকটা বেশ লম্বা, চওড়া, বলিষ্ঠ আর পরিপাটি। হাফসার সাথে লোকটার চোখাচোখি হওয়া মাত্রই হাফসা তাকে সালাম জানিয়ে বলল। গুড নুন স্যার। লোকটা সালামের উত্তর দিয়ে সংক্ষিপ্ত প্রত্যুত্তর করলো। তখন হাফসার পাশে নীরাকে খেয়াল করা মাত্র সে থমকে গেল। হাফসার কথায় নীরা বুঝলো উনি অফিসের বস। নীরা তখন অনুভব করলো লোকটা ঠিক নীরার দিকে তীব্র প্রখর দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। নীরা সঙ্গে সঙ্গে মাথা নিচু করে ফিরল, কিন্তু লোকটা তাকে অবাক করে দিয়ে বলল, নীরা তুমি? লোকটার এমন প্রশ্নে নীরা হতভম্ব হয়ে গেল। লোকটা তার নাম কি করে জানলো? এর আগে তো কখনো সে লোকটাকে দেখেছে বলে মনে পড়ছে না, কিন্তু লোকটাকে দেখার পর থেকে মনে হচ্ছে যেন কত আগের চেনা জানা। একটা অদ্ভুত টান কাজ করলো নীরার মনে, যা তার কাছে অপরিচিত, যা বর্ণনা করার ভাষা তার নেই। নীরা সেটাকে মনের ভুল ভেবে তা অগ্রাহ্য করলো। হাফসা নীরাকে কোনো উত্তর দিতে না দেখে লোকটাকে প্রশ্ন করলো। স্যার, আপনি নীরাকে চিনেন? হাফসার কথায় লোকটা থতমত খেয়ে কথা ঘুরিয়ে বলল, না, তোমরা দুজন কথা বলছিলে তাই নাম শুনে জিজ্ঞেস করলাম। ওনার নাম নীরা নাকি? ওনাকে তো আগে অফিসে কখনো দেখেছি বলে মনে হয় না। হাফসা তখন নীরার পরিচয় জানিয়ে বলল, ও আমাদের অফিসের নতুন কর্মকর্তা রাকিব হোসেনের স্ত্রী। কথাটা শোনা মাত্র লোকটার মাথায় বজ্রপাত হলো। সে অবিশ্বাস নিয়ে বলল, হোয়াট ননসেন্স! রাকিব হোসেনের স্ত্রী মানে? হাফসা স্যারের এমন প্রতিক্রিয়ায় কিছুটা বিভ্রান্ত হয়ে বলল, হ্যাঁ স্যার, কালই তাদের বিয়ে হয়েছে। এমন অপ্রত্যাশিত উত্তর পেয়ে লোকটার মুখের রং বদলে গেল। সে বিনা বাক্যে অফিস থেকে বেরিয়ে গেল। এতে হাফসা আর নীরা অবাক হয়ে গেল। নীরা তখন হাফসাকে জিজ্ঞাসা করলো, উনি এমন অদ্ভুত আচরণ কেন করলেন? আপনার বস কি সবসময় এমন অদ্ভুত আচরণ করেন? হাফসা তখন দীর্ঘশ্বাস ফেলে বলল, আমাদের স্যার একজন জেন্টালম্যান। আজ পর্যন্ত অফিসের কোনো কর্মকর্তাদের সাথে তিনি দুর্ব্যবহার করেছেন এমনটা কেউ বলতে পারবেন না। রাগ দেখিয়ে কথা বলা তো দূরে থাক, যেমন তিনি মিষ্টভাষী তেমনই ওনার ব্যক্তিত্ব অনেক সুন্দর। তাই তো অফিসের মেয়েরা ক্রাশ খেয়ে বসে আছে ওনার উপরে। কিন্তু আজ পর্যন্ত কাউকে তিনি সুযোগ দেননি। তার পরিবার অস্ট্রেলিয়া সেটেলড, একা উনি বাংলাদেশ থেকে ব্যবসা সামলায়। শুনেছিলাম মনের মতো কাউকে খুঁজে না পাওয়ার কারণে এখনও তিনি বিয়ে করেননি। আমার কি মনে হলো জানো? তার হাবভাব দেখে আমার মনে হলো স্যার তোমার উপরে ইন্টারেস্টেড হয়েছিলেন। নীরা হাফসার কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে বলল, এমন কিছু না, এসব তোমার মনের ভুল আপু। আমাকে দেখে উনি কেন ইন্টারেস্ট হবেন, যেখানে ওনার পেছনে এত সুন্দরী সুন্দরী মেয়েদের লাইন পড়ে আছে, আর মধ্যে কি এমন বিশেষত্ব আছে? আর তার উপর আমি বিবাহিত, এর কারণ হয়তো অন্য কিছু হবে, এসব আর ভেবো না। হাফসাও নিজের ধারণাকে ভুল ভেবে বলল। হ্যাঁ, সেটাই। তখন মিটিং রুম থেকে রাকিব বেরিয়ে এসে হাফসাকে নীরার সাথে কথা বলতে দেখে তাকে জিজ্ঞাসা করলো, কী ব্যাপার মিস হাফসা, আপনি মিটিং রুমে না এসে আমার স্ত্রীর সাথে কি এমন কথা বলছেন? হাফসা রাকিবের প্রশ্নে আন্তরিক হেসে বলল, নীরা আমার পূর্ব পরিচিত, তাই একটু গল্প করছিলাম। আপনি যে ওর হাজবেন্ড জানা ছিল না। কংগ্রেচুলেশন আপনাদের। রাকিব গম্ভীর মুখে ছোট করে প্রত্যুত্তর করলো। থ্যাঙ্কস। নীরা তখন বাসায় ফিরে যেতে নিয়ে হাফসাকে বিদায় জানালো।
হাফসাও নীরাকে বিদায় জানিয়ে রাকিবকে বলল। চলুন তাহলে মিটিং রুমে যাওয়া যাক। রাকিব নাকচ করে বলল। সেটার আর প্রয়োজন নেই স্যার, আজকের মিটিং ক্যান্সেল করে দিয়েছেন। হাফসা আশ্চর্য হয়ে বলল। কি? কিন্তু কেন? স্যার তো মাত্র দেখলাম অফিসে। রাকিব চিবুক আঙ্গুলে ঠেকিয়ে ভাবুক ভঙ্গিতে বলল। আমিও বুঝলাম না হঠাৎ মিটিং ক্যান্সেল কেন করলো। নীরা তখনও সেখান থেকে প্রস্থান করেনি। তাদের কথোপকথন শুনে নীরা এবার গভীর ভাবনায় পড়ে গেল। তার কাছে কিছু একটা খটকা লাগলো। মনে হলো যেন বিষয়টাতে কোনোভাবে সে জড়িত। ছেড়ে দিন, এমন কেন করছেন? আমার অপরাধটা কি? চুপ হারামজাদে, আমার অনেক দিনের ইচ্ছে ছিল বউ পেটানোর, আজ সেই শখ পূরণ করব। সন্ধ্যায় বাসায় ফিরেই রাকিব নীরাকে রুমে আটকে মনের সকল ক্ষোভ মিটিয়ে ইচ্ছে মতো মারধর করলো। নীরা কত চিৎকার করলো নিজেকে বাঁচানোর জন্য, কিন্তু কেউই তাকে বাঁচাতে এগিয়ে এলো না। তার শাশুড়ি উল্টো ছেলেকে শিখিয়ে পড়িয়ে দিয়েছে বউকে এভাবেই হাতে রাখতে হবে, না হলে হাতের বাইরে চলে যাবে। নীরার অপরাধ ছিল সে রাকিবের কথা অমান্য করেছে। সে রাকিবের কথা মতো উশৃঙ্খল লেবাস তার অফিসের কলিগদের সামনে নিজেকে উপস্থাপন করেনি। এটাই তার অপরাধ। এদিকে নীরাকে মেরে বেহাল দশা করে তবেই থেমেছে রাকিব। তার শাশুড়ি চুলা থেকে গরম খুন্তি এনে এগিয়ে দেয় ছেলের হাতে। রাকিব তা দিয়েই নীরার পিঠে চেপে ধরে। নীরার বুক ছিঁড়ে আসা আর্তচিৎকার কারো হৃদয় ব্যথিত করতে সক্ষম হয়নি তখন। তারা যে যার মতো দরজা আটকে বসেছিল। রাকিব পরক্ষণে নীরার মুখ বেঁধে দেয় যেন আওয়াজ বাহির পর্যন্ত না পৌঁছায়। আধ ঘন্টা অমানবিক অত্যাচারের পর রাকিব তাকে ছেড়ে দেয়। নীরা নাজেহাল অবস্থায় মেঝেতে পড়ে থাকে। ক্ষতগুলো থেকে তার অঝরে রক্ত ঝরতে থাকে। সেদিন রাতে নীরার গায়ে তীব্র জ্বর উঠল। জ্বর নিয়ে এসে পড়ে রইল। কেউ এলো না তার খোঁজ নিতে। এভাবে চলতে চলতে দিন কেটে মাস হয়ে এলো। রোজ রোজ এমন অত্যাচার সইতে সইতে রাকিবের প্রতি নীরার মনে ঘৃণা আরও বাড়তে থাকলো। রাকিব নীরার সামনে রোজ ফোনে ভিন্ন ভিন্ন মেয়েদের সাথে কথা বলতো। এতে নীরার মনে কোনো অনুভূতিই কাজ করতো না, কারণ তার মন অনেক আগেই মরে গিয়েছিল। নীরা তার জীবনের সত্যের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকলো। এছাড়া তার কাছে কোনো উপায়ই ছিল না। একদিন রাকিব বাসায় ফিরে জানালো তাদের অফিস থেকে একটা রিসর্টে পিকনিকের আয়োজন করা হয়েছে। সবার স্ত্রী সন্তানদের সেখানে থাকতে বলা হয়েছে। রাকিব এক প্রকার হুকুম করে বলল নীরাকে কাল তার সাথে যেতে হবে। নীরা না যেতে চাইলেও মুখে কিছু বলতে পারল না। পরদিন রাকিব সকাল সকাল নীরাকে তৈরি হতে তাড়া দিল। নীরা তৈরি হতে নিলে তাকে বোরকা পরতে দেখে রাকিব রাগে তার হাত থেকে বোরকা কেড়ে নিয়ে বলল শাড়ি পরতে। নীরা এবার জেদ ধরে বলেই বসলো সে যাবে না। তখন রাকিব জোরে জোরে নীরার দুগালে দুটো চড় বসিয়ে দিল। নীরা অসহায় নিরুপায় হয়ে রাকিবের কথা মতো ফুল হাতা দিয়ে শাড়ি পরে নিল, সাথে হিজাব পরে নিল। বেরোনোর আগে প্রত্যেকবারের মতো নীরার শাশুড়ির মুখে কিছু তিক্ত কথা শুনতে হয়েছিল, যা ছিল তার কাছে সম্পূর্ণ প্রত্যাশিত। নীরার জীবনটা এখন তার কাছে অসহ্য লাগে। মনে হয় যেন জীবন অপেক্ষা মৃত্যু শ্রেয়। বিয়ের আগে মামা মামির ব্যবহার আর বিয়ের পর স্বামী এবং তার শ্বশুরবাড়ির লোকেদের ব্যবহার, সে ভেতর থেকে আহত। 7-5 ভাবনার মাঝে হঠাৎ রাকিবের ডাকে তার হুঁশ ফিরল। তারা গাড়িতে ছিল। রাকিব তাকে গাড়ি থেকে বের হতে তাগাদা দিচ্ছে। নীরা ধীর পায়ে নেমে এলো। রাকিব গাড়ি ভাড়া শোধ করে নিজের মতো হেঁটে ভেতরের দিকে যাচ্ছে। নীরা তার পিছু নিল। রিসোর্টের ভেতরটা ভীষণ সুন্দর আর পরিবেশ বান্ধব, কিন্তু অসংখ্য মানুষদের দেখে নীরা ঘাবড়ে গেল। তখন এত এত মানুষের ভিড়ে তার চোখ গিয়ে ঠেকলো এক জোড়া চাতক দৃষ্টির উপর, যেন সেই নিবদ্ধ দৃষ্টি কারো অপেক্ষারত। নীরা মনে করে দেখল এটা সেদিনের পরিচয় হওয়া তার স্বামীর অফিসের বস। কিন্তু সে নীরাকে দেখে এভাবে কেন তাকিয়ে আছে? সেদিনও কেমন অদ্ভুত আচরণ করলো তাকে দেখে। সৃষ্টিকর্তা প্রদত্ত মেয়েদের মাঝে একটা অলৌকিক শক্তি রয়েছে। তা হচ্ছে কোন পুরুষ তার দিকে কোন দৃষ্টিতে তাকায় তারা সেটা বেশ ভালো বুঝতে পারে। তবে লোকটার দৃষ্টি নীরার চোখে খারাপ ঠেকলো না। মনে হলো যেন লোকটার দৃষ্টিতে লুকিয়ে আছে অনেক না বলা কথা আর অভিমান। লোকটা তখন উঠে তার দিকে এগিয়ে এলো। এটা দেখে আতঙ্কে নীরার হৃৎপিণ্ডর গতি বেড়ে গেল। নীরার সামনেই ছিল রাকিব। সে বসকে দেখে আন্তরিক হেসে সালাম জানালো। লোকটা সালামের উত্তর নিল। নীরা খেয়াল করলো লোকটার কণ্ঠস্বর অনেক গভীর। লোকটা তখন তার পুরুষালী গভীর কণ্ঠে বলল, মিস্টার রাকিব হোসেন, ম্যানেজারের সাথে কি এদিকটা সামলান? আপনাদের জন্য কিছু গেমের আয়োজন করা হয়েছে। রাকিব বসের নির্দেশনা পেতেই সেদিকে ছুটল। নীরার দিকে তার কোনো খেয়ালই রইল না। এদিকে নীরা লোকটার সামনে হাঁসফাঁস করছে।
কিছুক্ষণ এভাবেই তাদের মধ্যে নীরবতা রইল। তখন নীরবতা ভেঙে লোকটা হাত এগিয়ে দিয়ে বলল, আমি নিশান শিকদার আরিয়ান। এতদিনে নীরা লোকটার নাম জানলো, তাও লোকটার নিজ মুখ থেকেই। নীরা লোকটার বাড়িয়ে রাখা হাত প্রত্যাহার করলো, সাহস জুগিয়ে মৃদু কাপা কাপা গলায় জানতে চাইল, আমি কি কোনোভাবে আপনাকে চিনি, অথবা আপনি কি আমাকে চেনেন? লোকটা একরোখা দৃষ্টি নিয়ে জবাব দিল, আপনি আমাকে চেনেন না, আর আমারটা না হয় গোপন থাকুক। নিশানের শেষ কথায় নীরা চোখ তুলে চাইতেই আবার দেখতে পেল সেই চাতক দৃষ্টি। নিশানের কথাগুলো নীরার কাছে রহস্যময় মনে হলো। নীরা বলল, গোপন বলতে আমার জীবনে কিছু নেই, তাই কোনো গোপনীয়তা রাখতে চাইছি না। নিশান হঠাৎ খেয়াল করলো নীরার গালে 5 আঙ্গুলের ছাপ। নিশানের কপাল কুঁচকে এলো। সে নীরাকে তড়িৎ গতিতে জিজ্ঞাসা করলো, আপনার গালে এটা কিসের দাগ? এমন প্রশ্নে নীরা হকচকিয়ে উঠল। তার মনে পড়ে গেল আসার আগে রাকিবের মারা থাপ্পড়গুলোর কথা। সে নিজের গাল লুকিয়ে বলল, ওটা কিছু না। কথাটা বলে নীরা পাশ কাটিয়ে চলে যেতে নিলে নিশান বলল, বিয়ে করে নতুন জীবনে আপনি কি সুখী নীরা? নীরা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। নিশানের করা প্রশ্নটি তার ধারণার বাহিরে ছিল। নীরা তখন ভনিতা বাদ দিয়ে উত্তর দিল, এটা কেমন প্রশ্ন করছেন? সুখী কেন হব না? নিশান শান্ত গলায় বলল। আমার কেন যেন মনে হচ্ছে তুমি সুখী নেই। নীরা এবার উত্তেজিত হয়ে এক নাগারে অনেকগুলো প্রশ্ন করে বসলো। আমাদের ব্যক্তিগত বিষয় নিয়ে আপনার কেন এত জানার ইচ্ছে? আপনার এমনটা কেন মনে হলো যে আমি সুখী নই? আর আপনি আমাকে হঠাৎ তুমি করে কেন বলছেন? বলুন, কি করে চিনেন আমাকে? নিশান নীরার করা এতগুলো প্রশ্নের উত্তর দিল না, শুধু একটা প্রশ্নের উত্তর দিয়ে বলল। তোমার চেহারাতেই লেখা তুমি সুখী নও। নীরা উত্তরে কোনো কিছু বলার ভাষা হারিয়ে ফেলল। তাদের থেকে কিছুটা দূরে হাফসা দাঁড়িয়ে কয়েকজন কলিগদের সাথে কথা বলছিল। সে এখনো নীরাকে খেয়াল করেনি। নীরা হাফসাকে দেখা মাত্র সেদিকে পা বাড়ালো, কারণ সে বুঝতে পেরেছে সে নিশানের মুখ থেকে কথাটা বের করতে পারবে না। তাই সে বিরক্ত হয়ে চলে যেতে নিলেই নীরাকে অবাক করে দিয়ে নিশান পেছন থেকে অপ্রত্যাশিত কিছু কথা বলে উঠল। একটা কথা কি জানো, তোমার বিয়ের খবর জানার পর থেকে আমি অনেক চেষ্টা করেছি তোমাকে ভোলার, কিন্তু পারিনি। তবে চিন্তার কোনো কারণ নেই। আমি তোমার বিবাহিত জীবনে কোনো ঝামেলা তৈরি করব না। আমি চাই তুমি সুখে থাকো, ভালো থাকো। কিন্তু যদি তোমাকে আমি সুখী না দেখি, তখন আমি চুপ থাকতে পারবো না, তখন আর আমি শান্ত থাকতে পারবো না। আমি সবসময় তোমার পাশে থাকবো, এটা মাথায় রেখো। নিশানের কথাগুলো শুনে আতঙ্কে নীরার শরীরে রক্ত হিম ধরে গেল। নিজের কানকে তার এই মুহূর্তে অবিশ্বাস হচ্ছে। নীরা দ্রুত পায়ে সেখান থেকে প্রস্থান করলো। পুরোটা সময় জুড়ে সে হাফসার সাথে নিশানকে এড়িয়ে চলল। এক ফাঁকে রাকিবকে বলল সে তাড়াতাড়ি বাসায় ফিরতে চায়, কিন্তু রাকিব তার কথার কোনো মূল্যায়ন করলো না। অবশেষে তাকে বাধ্য হয়ে সন্ধ্যার পরই রাকিবের সাথে বাড়ি ফিরতে হলো। সেদিনের পর বেশ কয়েকদিন অতিবাহিত হয়ে গেল। নীরার সাথে নিশানের আর দেখা হয়নি। একদিন রাতে রাকিব বাসায় ফিরে নীরাকে বলল তৈরি হয়ে নিতে। নীরাকে সে কিছুই বলল না যে কোথায় নিয়ে যাচ্ছে। নীরাও এইসবে এখন অভ্যস্ত, তাই কোনো প্রশ্ন ছাড়া চুপচাপ তৈরি হয়ে নিল। কারণ সে জানে রাকিবের অবাধ্য হলে তাকে আবারও তার অত্যাচার সহ্য করতে হবে। নীরা তৈরি হয়ে নিতেই রাকিব তাকে নিয়ে গেল তাদের এলাকার একটা ফ্ল্যাটে। ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়িয়ে বেল বাজাতেই একজন লোক দরজা খুলে দিল। রাকিব নীরাকে নিয়ে ভেতরে ঢুকলো। নীরা রাকিবের সাথে ভেতরে ঢুকে খেয়াল করলো নেশাগ্রস্ত দেখে 5 জন লোক তাসের কাঠ সাজিয়ে বসে আছে। নীরাকে দেখা মাত্র তারা তাদের নোংরা দৃষ্টি দিয়ে নীরার আপাত মস্তক গিলে খেতে লাগলো। নীরা তখন পিছিয়ে গিয়ে রাকিবকে মৃদুস্বরে বলল। এটা কোথায় নিয়ে এসেছেন আমাকে? তখনই ওই 5 জনের মধ্যে থেকে একটা লোক বলে উঠল। কি রে, আজ কি বউকে বাজিতে লাগাবি? তুই হারলে তোর বউ আজ রাতের জন্য আমাদের। কথাটা শোনা মাত্র নীরার অন্তরাত্মা কেঁপে উঠল। তার ধারণার বাহিরে ছিল রাকিব এমন একটা কাজ তার সাথে করবে। বিষয়টা নীরার কাছে কাচের মতো স্বচ্ছ হতেই সে চেঁচিয়ে উঠে বলল। খবরদার, একদম মেরে ফেলবো। আমাকে নিয়ে এসব বাজে খেলা খেললে আর চুপ থাকবো না। নীরা আওয়াজ উঁচু করতেই রাকিব তার হাত মুচড়ে ধরে বলল। মুখ পুরি, আমার উপরে কথা বলিস? তোর কত বড় সাহস বেড়েছে! আমি যা বলি তুই তাই করবি। বিয়ে করে তাস করে এনেছি তোকে। নীরা চেঁচিয়ে বলে উঠল। আমি আর চুপ থাকবো না। চেঁচিয়ে মানুষ জড়ো করে তোদের গণপিটুনি খাওয়াবো, ও মানুষের বাচ্চা। কথাটা বলে নীরা আবারও চেঁচাতে গেলে রাকিব তখন সাথে সাথে তার মুখ চেপে ধরল।
পাশের জনকে বলল তাড়াতাড়ি দড়ি নিয়ে আসতে। রাকিবের কথা মতো লোকটা দড়ি এনে নীরার হাত পা বেঁধে দিল। রাকিব নীরার মুখ বেঁধে তাকে একপাশে ফেলে রাখলো। অবশেষে তারা গোল করে বসে খেলা শুরু করলো। খেলার মাঝে মাঝে লোকগুলো যেভাবে তাদের লোভাতুর চাহনি দিয়ে নীরাকে দেখছিল, এতে নীরার সারা শরীরে ঘৃণা ধরে গেল। একজন লোক তো রাকিবকে বলেই বসলো, কোড়া মাল রে তোর বউ, শরীরে ঝাল বেশি। আজ তোকে হারিয়ে আমরা মনের ক্ষোভ মিটিয়ে ওর ঝাল বের করব। প্রত্যুত্তরে রাকিব বক্র হেসে বলল, আমাকে হারানো কি এত সোজা নাকি? আমি জিতলে কত দিবি বল? তুই জিতলে আমাদের তরফ থেকে 5 লক্ষ টাকা তোর, আর যদি আমরা জিতি তাহলে আজ রাতের জন্য তোর বউ আমাদের। বল রাজি? টাকার কথা শুনে রাকিব তার লোভ সামলাতে পারল না। চোখ দুটি তার চকচিক করে উঠল। সে বলল, রাজি মানে কি? টাকার জন্য আমি সব করতে পারবো। বাজি ধরার জন্য হাতে টাকা ছিল না বলেই তো বউকে নিয়ে চলে এলাম। নীরা আর তাদের নোংরা কথাগুলো নিতে পারছে না। তার যে করেই হোক নিজের সম্মান বাঁচাতে এখান থেকে পালাতেই হবে। সে মনে মনে দোয়া ইউনুস পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে লাগলো। একদিকে সে হাত পা ছোড়াছুড়ি করতে থাকলো ছোটার জন্য, অন্যদিকে রাকিব খেলায় এক এক করে তার চাল চেলে যাচ্ছে। এভাবে 1 ঘন্টা অতিবাহিত হলো। তারা আপাতত খেলায় গভীর মনোযোগী। সেই সুযোগে নীরা আশেপাশে তাকিয়ে ধারালো কিছু খুঁজতে লাগলো তার হাত পায়ে রশি কাটার জন্য। তখন হঠাৎ লোকগুলো হইচইয়ের আওয়াজে সে তাকিয়ে দেখলো রাকিব হেরে গিয়ে তার মাথায় হাত পড়েছে। কিন্তু সে আফসোস করছে টাকাগুলো হাতছাড়া হওয়ার হতাশায়। নিজের বউকে বাজিতে হারা নিয়ে তার মনের মধ্যে কোনো আক্ষেপ নেই। থাকবেই বা কি করে? সে তো কখনো নীরার কথা ভাবেইনি। লোকগুলো তখন পৈশাচিক হাসি নিয়ে নীরার দিকে এগোতে লাগলো। নীরা যে চিৎকার করবে সে উপায়ও নেই, তার মুখ বেঁধে রাখা। লোকগুলো যত কাছাকাছি আসতে লাগলো তত ভয়ে নীরার হৃদয়ের ধুকপুকানি বাড়তে লাগলো। রাকিব নির্বিকার হয়ে বসে রইল, কারণ তার হাতে কিছু করার নেই। সে বাজি হেরেছে, এখন যা হবে তাকে চুপচাপ মেনে নিতে হবে। লোকগুলোর মধ্য থেকে একজন নীরার হাত পায়ের বাঁধনগুলো খুলতে লাগলো। নীরার চোখ দিয়ে অনায়াসে শুধু টলমল করে অশ্রু গড়িয়ে পড়ছে। গভীর রাতের অন্ধকারে নিজের সম্মান বাঁচাতে ফাঁকা রাস্তাটা ধরে খালি পায়ে প্রাণপণে ছুটে চলেছে নীরা। তার পেছনে ছুটে আসছে সেই 5 জন নেশাগ্রস্ত লোক এবং তার স্বামী রাকিব। কিছুক্ষণ আগে যখন তার হাত পায়ের বাঁধন খোলা হচ্ছিল, তখন ভাগ্যক্রমে দরজার বেল বেজে ওঠে। তারা নীরাকে রেখে দরজা খুলতেই দেখলো বাড়িওয়ালা বাহিরে দাঁড়িয়ে। বাড়িওয়ালা তাদের চেঁচামেচির আওয়াজে এক প্রকার বিরক্ত হয়ে উপর থেকে নেমে এসে বকাঝকা শুরু করে দিয়েছিল তাদের। সেই সুযোগ বুঝে হাতের বাঁধন খোলা পেয়ে নীরা এক দৌড়ে তাদের ঠেলে বেরিয়ে গিয়েছিল। লোকগুলো অমনি বাড়িওয়ালাকে ওখানে ওভাবেই ফেলে রেখে নীরার পিছু দৌড় লাগায়। রাত বেশি হওয়ার কারণে রাস্তায় জনমানবের কোনো হদিস নেই। নীরা তাদের হাত থেকে বাঁচার জন্য সেই তখন থেকে ছুটে চলেছে। তার পা কেটে ছিলে গেছে, তবুও সে থামছে না। তার কাছে মনে হচ্ছে যেন মৃত্যু তার গলার কাছে এসে আটকে আছে। সে মৃত্যুকে ভয় না পেলেও সম্মান হারানোকে ভয় পায়। একজন নারীর কাছে তার সম্মান রক্ষা জীবনের থেকেও বেশি মূল্যবান। তাই কোনো মতেই সে ওই নিকৃষ্ট লোকগুলোর হাতে ধরা দিবে না। কিন্তু এবার ভাগ্য যেন তার সহায় হলো না। ছুটতে ছুটতে এক পর্যায়ে সে কখন অচেনা নিরিবিলি রাস্তায় এসে পড়েছে সেই খেয়ালটুকুও তার ছিল না। সামনেই জঙ্গল, এখান থেকে ফিরে যাওয়ার রাস্তা সে জানে না। তার পা জোড়া তখন একা একাই থেমে গেল। শরীরেও আর এগোনোর মতো কোনো শক্তি অবশিষ্ট রইল না। আতঙ্কে সে পেছন ফিরে তাকাতেই দেখল ওই 5 জন লোকসহ তার স্বামী রাকিব এসে পৌঁছেছে তার পিছু পিছু। লোকগুলো তখন রাগান্বিত গলায় বলল, শালি, তুই কি ভেবেছিস আমাদের থেকে পালিয়ে বাঁচতে পারবি? আজ যে পরিমাণ কষ্ট আমাদের করেছিস তার থেকে দ্বিগুণ কষ্ট আমরা আজ তোকে দেব। লোকে বলে কষ্টের ফল মিষ্টি হয়। সমস্যা নেই, এরকম ফল ভোগ করতে হলে এই একটু আধটুকু কষ্ট ব্যাপার না। অবশেষে তোকে যে ধরতে পেরেছি এই ঢের। আয় এবার ভালো ভালোই কাছে আয়। নীরা তখন কোনো লাভ হবে না জেনেও প্রাণপণে জোরে চিৎকার দিয়ে বলতে থাকলো। কেউ আছেন? বাঁচান আমাকে। রাকিব তখন রাগান্বিত গলায় বলল, তুই একটা অশুভ নারী, তোর জন্যই আজ আমার অমঙ্গল লেগেছে, তাই হেরেছে। সব তোর দোষ। এখন চুপচাপ ওরা যা বলে তাই কর। ভাগ্যকে মেনে নে। ভাগ্য ভালো যে তোকে খুঁজে পেয়েছে। খুঁজে না পেলে ওরা আমার থেকে টাকা আদায় করতো। নীরাকে বিপদের মুখে ফেলে রাকিবের মুখে এমন কথা শুনে নীরা অঝরে কাঁদতে কাঁদতে ধিক্কার জানিয়ে বলল, ছি, কেমন স্বামী আপনি? নিজের স্ত্রীকে এভাবে পরপুরুষের হাতে নির্যাতিত হতে ছেড়ে দিয়ে যাচ্ছেন?
আপনাকে কাপুরুষ বলতে বাচ্ছে। আপনি একটা অমানুষ। এখনো সময় আছে, আমাকে অসম্মান হওয়ার হাত থেকে বাঁচান। আমি কথা দিচ্ছি, আপনার করার সকল অন্যায় আমি ক্ষমা করে দিব। না হয় পরে হাজার চেষ্টা করলেও আর ক্ষমা পাবেন না আমার কাছে। দয়া করে এই জঘন্যতম অন্যায় করবেন না, হাত জোর করছি আপনার কাছে। নীরার আত্মচিৎকারে রাকিবের মধ্যে কোনো ভাবান্তর দেখা দিল না। নিজ কাজে অনুশোচনা হওয়ার বদলে উল্টো বন্ধুদের উদ্দেশ্যে সে বলল, তোরা ওর সাথে যা ইচ্ছে কর, এরপর কোনো ঝোপের ভেতর অথবা নর্দমায় ফেলে দিয়ে আসিস। তোদের হাতে অপবিত্র হওয়ার পর ওকে আর আমি গ্রহণ করব না। তোরা ওকে ছোঁয়ার আগেই আমি ওকে তালাক দিয়ে গেলাম। এখন আমার সাথে আর ওর কোনো সম্পর্ক নেই, আর আমার বদনাম হওয়ারও কোনো সুযোগ নেই। রাকিব এবার নীরার দিকে ফিরে দাঁত কিটমিট করে বলল, তোর সাথে যা ইচ্ছে হোক, আমার কিছু আসে যায় না। ওই অশুভ মুখ আর দেখতে চায় না। নীরার কণ্ঠ এবার বড় অসহায় শোনালো। সে কান্না থামিয়ে দুর্বল কণ্ঠে বলল, আমি কেমন অন্যায় করেছিলাম আপনার কাছে? আপনি এভাবে কেন প্রতিশোধ তুলছেন আমার সাথে? আমার দোষটা কোথায়? রাকিব একইভাবে বলল, তুই আমার অবাধ্য, মুখে মুখে কথা বলিস, এটাই তোর দোষ। এই তোর দাঁড়িয়ে আছিস কেন? নিয়ে যাও ওকে আমার সামনে থেকে। নীরা স্তব্ধ হয়ে গেল। লোকগুলো তখন আশ্বাস পেয়ে নীরাকে জীব জন্তুর মতো টেনে হিঁচড়ে ঝোপের ভেতরে নিয়ে যেতে লাগলো। রাকিব সেদিকে পাত্তা না দিয়ে নিজের মতো হেঁটে সেই জায়গা থেকে প্রস্থান করলো। নীরা অশ্রু বিজড়িত আবছা চোখে এক ঝলক সেই দৃশ্য চুপচাপ দেখলো আর নিজেকে মনে মনে পরিহাস করে গেল। হয়তো কাল তার বস্ত্রহীন মৃতদেহ কোনো খবরের পাতায় ছাপবে। এ নিয়ে দেশের প্রশাসনও কোনো ব্যবস্থা নিবে না। মানুষ হয়তো মায়া করে দু একদিন তার জন্য আন্দোলন করবে, এতে কোনো লাভ না হলে ধীরে ধীরে সবাই তার মানুষ হয়তো মায়া করে দু একদিন তার জন্য আন্দোলন করবে, এতে কোনো লাভ না হলে ধীরে ধীরে সবাই তার কথা ভুলে যাবে। তখন এই দুনিয়ার কেউ হয়তো জানবে না তার এমন করুণ দশার পেছনে তার স্বামী দায়ী ছিল। লোকগুলো নীরার হাত পা মাটিতে চেপে ধরলো। নীরা আর নড়তে চড়তে পারল না। সে যখন সকল হাল ছেড়ে দেওয়ার পর্যায়ে এমন অবস্থা সে যখন সকল হাল ছেড়ে দেওয়ার পর্যায়ে তখন এমন অবস্থায় আসার এক ফালি আলো হয়ে ঝোপের মধ্যে থেকে নীরার চোখে ভেসে উঠল গাড়ির হেডলাইটের টিমটিম আলো, যা তার কাছে অলৌকিক কিছু থেকে কম ঠেকল না। নীরার মনে হঠাৎ অদৃশ্য শক্তির জন্ম নিল। নীরা অমনি শরীরের সকল শক্তি জড়ো করে জোরে চিৎকার করে উঠল, কেউ আছেন? বাঁচান আমাকে, ওরা আমাকে ঝোপের ভেতরে। নীরা তার কথা আর সম্পূর্ণ করতে পারল না, অমনি তার মুখ চেপে ধরা হলো। নিশান ওই রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিল। হুবহু নীরার কণ্ঠের মতো এমন মেয়েলি চিৎকার শুনতে পেয়ে তার বুক ধরফর করে উঠল। মনে আশঙ্কা নিয়ে সে তড়িৎ গাড়ি থেকে নেমে দাঁড়ালো। তখন যেখান থেকে আওয়াজটা ভেসে এসেছিল সেই জায়গায় ঝোপের মধ্যে সে নড়াচড়া দেখতে পেল। নিশানার সময় অপচয় না করে কোনো কিছু না ভেবে সেই ঝোপের দিকে এগিয়ে গিয়ে ঝোপ সরিয়ে দেখতেই তার দিন দুনিয়া হিলে গেল। সে দেখতে পেল নীরাকে কয়েকজন লোক মাটির সাথে চেপে ধরে রেখেছে। একজন তার দিকে উপর হয়ে ঝুঁকে আছে। তখন নীরার দৃষ্টির সাথে নিশানের দৃষ্টি মিলল। এমন দুরবস্থায় পড়া মুহূর্তে নিশানকে দেখে নীরা বিস্মিত হলেও তার আতঙ্কে বিস্ফোরিত চোখ দুটো যেন নিশানকে বলছিল তাকে উদ্ধার করতে, তাকে সাহায্য করতে। অপর পাশে এমন অকল্পিত দৃশ্য দেখে নিশানের ভিতরে বজ্রপাত ঘটল। সবসময় শান্ত হয়ে থাকা ছেলেটি আর শান্ত থাকতে পারল না। নিশান আর দাঁড়িয়ে থাকতে পারল না। নীরার এমন এলোমেলো দুর্দশা দেখে সে রাগে হিংস্র রূপ ধারণ করল। নীরার চোখে তখন নিশানের নতুন রূপ উন্মোচিত হলো। নিশান বাঘের মতো ক্ষিপ্ত হয়ে নীরার উপর ঝুঁকে থাকা লোকটার কলারে থাবা বসালো। তখন বাকি চারজন এসে দুপাশ থেকে নিশানকে ধরল। নিশান তার হাত এত জোরে ঝটকা মারলো যে তারা ছিটকে মাটিতে পড়ল। তখন নিশান কলার চেপে ধরা লোকটাকে সর্বশক্তি দিয়ে তার চোয়ালে ঘুষাতে থাকলো। বাকি চারজন উঠে আসতে আসতে সে একজনকে নিশান মেরে বেহুশ করে বাকিদেরকেও বেধারসে মারতে মারতে নাকমুখ ফাটিয়ে ফেলল। ওরা নিশানের উপর পাল্টা আক্রমণ করেও কুল পাচ্ছিল না। লোকগুলো নেশাগ্রস্ত আর হ্যাংলা পাতলা হওয়ার কারণে বলিষ্ঠ দেহে নিশানের সাথে কিছুতেই পেরে উঠছিল না। তার উপর নিশান রেখে আরো দ্বিগুণ শক্তিতে তাদের আঘাত করে যাচ্ছে। এক পর্যায়ে নিশান তার প্যান্টের বেল্ট খুলে তাদের উপর আঘাত হানতে লাগলো। লোকগুলো নিশানের পায়ে ধরে তাদের ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করছিল। নিশান তাও তাদের ছাড়ছে না। একদিকে নীরা পা গুটিয়ে জড়সড় হয়ে বসেছিল এক কোণে।
নিশানকে এমন বেপরোয়া হয়ে যেতে দেখে সে নিরুপায় হয়ে উঠে দাঁড়ালো। এখন তাকে না থামালে নিশান লোকগুলোকে নিশ্চয়ই জানে মেরে ফেলবে। নীরা নিরুপায় হয়ে নিশানকে থামাতে তার হাত টেনে ধরল। প্রথমবারের মতো নিশান নীরার হাতের কোমল ছোঁয়া পেয়ে মুহূর্তেই শান্ত হয়ে গেল। তার রাগ ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসতে শুরু করলো। নীরা তখন ভঙ্গুর গলায় বলল। ছেড়ে দিন ওদের, ওরা মরে গেলে। নীরার মুখের কথা কেড়ে নিয়ে নিশান বলল। মরতে দাও, ওদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। ওরা যা করার সাহস দেখিয়েছে তার শাস্তি এর থেকে ভয়ানক হওয়া দরকার। কথাটা বলে নিশান তাদের আবারও মারতে শুরু করলো। নীরা এবার ফুপিয়ে কেঁদে উঠে বলল। থামুন প্লিজ, থামুন, আমি আর এত কিছু নিতে পারছি না। লোকগুলো আঘাতের তোপে মাটিতে গড়াগড়ি খাচ্ছিল। নিশান তখন থামলো, তবে লোকগুলোকে কয়েকটা লাথি মেরে ক্ষান্ত হয়ে নীরার উদ্দেশ্যে বলল। কিভাবে এলে এখানে? আজ যদি আমি রাস্তা দিয়ে না যেতাম তোমার কি অবস্থা হতো ভেবেছো একবার? নীরা শান্ত গলায় জবাব দিল। হ্যাঁ ভেবেছি। গাড়িতে গিয়ে ওঠো, তোমাকে বাসায় পৌঁছে দেই। আমার কোনো বাড়ি নেই। কি বলতে চাইছো? আমাকে সব ক্লিয়ার করে বলো। আমাকে সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ। দয়া করে আর একটা সাহায্য করলে আমি চিরকৃতজ্ঞ থাকবো আপনার কাছে। বলো কি করতে হবে। একটা না হাজারটা সাহায্য করার জন্য আমি আছি। আমাকে আজকে রাতের জন্য একটা নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করে দিন। কাল সকাল হলে আমি চলে যাব। এত রাতে তোমাকে অন্য কোথাও রাখা নিরাপদ হবে না। আজকের জন্য আমার বাসায় গিয়ে থাকতে কি তোমার কোনো আপত্তি আছে? আমার পরিবারের সবাই অস্ট্রেলিয়াতে থাকে, বাড়িতে আমি একাই থাকি। তোমার জন্য গেস্ট রুমের ব্যবস্থা করে দেব, আমাকে বিশ্বাস করতে পারো। নীরা ভেবে দেখলো আপাতত বিশ্বস্ত বলতে তার সামনের এই লোকটাই যে তাকে উদ্ধার করলো এত বড় বিপদের মুখ থেকে। আর এমনিতেও এই মুহূর্তে তার হাতে অন্য কোনো উপায়ও নেই, তাই সে মাথা নাড়িয়ে সাই জানালো। নীরার সম্মতি পেয়ে নিশান নীরার জন্য তার গাড়ির দরজা খুলে ধরলো। নীরাও চুপচাপ উঠে বসলো। বিপরীতে নিশান ড্রাইভিং সিটে উঠে বসতেই গাড়ি চলতে শুরু করলো। ভেতরে রইল পিনপতন নীরবতা। নিশান আর আগ বাড়িয়ে নীরাকে কিছু জিজ্ঞাসা করলো না। সে নীরাকে স্বাভাবিক হওয়ার জন্য সময় দিল। সকালে ঘুম ভাঙতেই নীরা নিজেকে অচেনা বিছানা আর অচেনা রুমে আবিষ্কার করে ঘাবড়ে গেল। হঠাৎ ঘুম ভাঙতেই সে ভেবাচেকা খেয়ে গেছে। ধীরে ধীরে তার মস্তিষ্ক সচল হতেই মনে পড়ল কাল রাতে নিশান তাকে এই অ্যাপার্টমেন্টে নিয়ে এসেছিল। এখন সে নিশানের গেস্ট রুমের বিছানায় শুয়ে আছে। তখন ধীরে ধীরে রাতে ঘটা বিভৎস ঘটনার কথা তার পুরোপুরি মনে পড়ে গেল। চোখের সামনে সেই করুণ দৃশ্যপট ভেসে আসতেই সে মাথা চেপে ধরল। মাথাটা তার ব্যথায় যেন ফেটে যেতে চাইছে। নীরা তখন শুনতে পেল রুমের দরজায় নক করার আওয়াজ। নিশানের সমুদ্রের মতো গভীর গলার আওয়াজ এটা। মে আই কাম ইন? নীরা তখন নিজের এলোমেলো জামা কাপড় ঠিকঠাক করে দরজা খুলে দিল। নিশান ভেতরে ঢুকতেই নীরা দেখল তার হাতে দুটো কফির মগ। একটা নিশান নীরার দিকে এগিয়ে ধরল। নীরা তখন মৃদুস্বরে ধন্যবাদ জানিয়ে মগটা হাতে তুলে বিছানায় বসে কফির মগে চুমুক বসালো। এই মুহূর্তে তার এই কফিটারই খুব প্রয়োজন ছিল। নিশান কিভাবে সেটা বুঝলো কে জানে, হয়তো এটা কাকতালীয়ভাবে হয়ে গেছে। নিশান খেয়াল করলো নীরা আগের তুলনায় এখন অনেকটা স্বাভাবিক অবস্থায় আছে। তাই সে নিজের মনে পুষে রাখা দুশ্চিন্তা থেকে প্রশ্ন করলো। তুমি কি এখন স্বাভাবিক অনুভব করছো নীরা? হ্যাঁ, অনেকটা। আপনাকে অসহস্রবার ধন্যবাদ জানালেও সেটা কম হবে। কাল রাতে আল্লাহ আপনার উসিলায় আমার অনেক বড় একটা ক্ষতি থেকে রক্ষা করেছে। এখন কি তোমাকে আমি কিছু প্রশ্ন করতে পারি? তুমি কি উত্তর দিতে কমফোর্টেবল? জি বলুন। তোমার হাজবেন্ড মিস্টার রাকিব কাল রাতে কোথায় ছিল? তুমি রাতে একা ওই জায়গায় কি করছিলে? তোমাদের মধ্যে কি কিছু হয়েছে? এমন মুহূর্তেই নীরার মুখের রং বদলে এমন প্রশ্নে মুহূর্তেই নীরার মুখের রং বদলে গেল। রাকিবের করা অন্যায়ের কথা মাথায় আসতেই সে কঠিন হয়ে গেল। আরও বেশি বিরক্ত হলো নিশানের মুখে তার স্বামী সম্বোধনে। নীরা কিছুটা রাগান্বিত গলায় বলল। ওনাকে আমার স্বামী বলবেন না। কাল রাতে সে আমাকে বিপদের মুখ ফেলে তালাক দিয়ে চলে গিয়েছিল আমার ওই অবস্থায়, কারণ উনিই ছিলেন। সে একটা অমানুষ, দুশ্চরিত্র লোক। সে বন্ধুদের কাছে আমাকে নিয়ে বাজি ধরে সেই বাজি হেরে আমাকে তাদের হাতে তুলে দিয়েছে। আমার সেসব বলতেও ঘৃণা কাজ করছে। নীরার মুখে সত্যতা জেনে নিশানের হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো। সে হুঙ্কার ছেড়ে বলল। তুমি চিন্তা করো না, ওই কুত্তার বাচ্চাটাকে আমি জেলে পাঠানোর ব্যবস্থা করছি। নীরা তখন আফসোস নিয়ে বলল। আমার নিজের বলতে কেউ নেই বলে আমি এতটা অসহায় নিরুপায় ছিলাম তাদের সামনে।
নিশান তখন নিজেকে শান্ত রেখে নীরাকে আশ্বস্ত করে বলল, কে বলেছে তোমার কেউ নেই? আমাকে তোমার নিজের কেউ ভাবতে কি খুব বেশি সমস্যা হয়ে যায় নীরা? নীরা এতক্ষণে নিশানের দিকে ভালো মতো তাকালো। দেখলো নিশানের চোখ দুটো লাল হয়ে ফুলে আছে, চুলগুলোর অবস্থাও এলোমেলো হয়ে আছে। দেখে মনে হচ্ছে যেন সে রাতে ঘুমোয়নি। নীরা তখন তাকে প্রশ্ন করলো। রাতে ঘুমাননি আপনি? এই অবস্থা কেন চোখ মুখের? নিশান তখন তাচ্ছিল হেসে বলল। সেটা যদি বুঝতে তাহলে তো হতোই। নীরা মনে দ্বিধা নিয়ে বলল, আমি আগেও আপনাকে প্রশ্ন করেছিলাম, আপনি কোনো উত্তর দেননি। এখনো করছি। আপনি কিভাবে চেনেন আমাকে? প্লিজ বলুন। নীরা ভেবেছিল নিশান বোধহয় এবারও তার প্রশ্নের কোনো উত্তর দিবে না, কিন্তু নিশান এবার তাকে অবাক করে বলল। কাহিনীটা অনেক দীর্ঘ, তুমি কি শুনতে চাও? নীরা সঙ্গে সঙ্গে বলল। আমি তবুও জানতে চাচ্ছি। নিশান তখন বলতে শুরু করলো। আমি তোমাকে দেখেছিলাম ঠিক 2 বছর আগে। তখন তুমি স্কুল শেষ করে কলেজের গণ্ডিতে পা রেখেছিলে। সেদিন দুপুরে রোডের জ্যামে গাড়িতে গিয়ে বসেছিলাম। তখন তোমাকে প্রথমবার আমি দেখি। প্রাণবন্ত চঞ্চল একটি মেয়ে ছিলে তুমি। একজন বৃদ্ধাকে রাস্তা পার হতে সাহায্য করেছিলে। সেদিন তোমাকে দেখে আমার মাঝে কি যেন একটা হলো। তুমি পুরোপুরি আমার মনে গেঁথে গেলে। যখন তখন চোখ বন্ধ করতে তোমার হাসিমাখা মুখটা আমার সামনে ভেসে উঠত। কিছুতেই তোমাকে মন থেকে সরাতে পারছিলাম না। তাই ঠিক করি কখনো যদি বিয়ে করি তোমাকেই করব। এরপর থেকে লোক লাগিয়ে তোমার সকল তথ্য জোগাড় করলাম। সবকিছু জানার পর ঠিক করলাম তুমি আরেকটু বড় হলে বিয়ের ব্যাপারটা বুঝতে শিখলে আমার বাবা মাকে দেশে ফিরিয়ে এনে তাদের সাথে করে তোমার বাড়িতে প্রস্তাব নিয়ে যাব। তুমি তখন অনেক ছোট ছিলে, বলতে গেলে বিয়ের উপযোগী ছিলে না। ভাবলাম তুমি আরেকটু বড় হও, তখন সব জানাবো। যদি তখন তোমাকে আমার মনের কথা জানাতাম আর এটা নিয়ে তোমার পড়াশোনার উপর কোনো প্রভাব পড়তো, সেটা ভেবে আমি সামনাসামনি এসে কখনো তোমাকে নিজের মনের অনুভূতিগুলো প্রকাশ করিনি। শুধু দূর থেকে তোমাকে দেখেছি আর এই 2 বছর মনের ভেতরে তোমার জন্য অনুভূতিগুলো পুষেছি। কিন্তু কিছুদিন আগে যখন বাবা মায়ের সাথে দেখা করতে অস্ট্রেলিয়া গেলাম, তার মধ্যে কিভাবে যেন রাতারাতি তোমার বিয়ে হয়ে গেল। দেশে ফিরেই তোমাকে নিজের অফিসে পেলাম। তখন তুমি নিজেকে বিবাহিত পরিচয় দিলে। বিশ্বাস করো সেদিন আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম। তোমাকে না পড়াকে হারানো যন্ত্রণা আমাকে করে করে খাচ্ছিল। একটা রাতও আমি শান্তিতে ঘুমাতে পারিনি। আমার সব জুড়ে শুধু তুমি ছিলে। আমি দেশে থাকলে কখনোই বিয়ে হতেই দিতাম না। কিন্তু তখন ভাগ্য আমার খারাপ ছিল বলে তা পারিনি। কিন্তু কে জানতো তোমাকে ফিরে পাওয়ার সুযোগ আমি আরেকটি বার পাবো। নীরা সব মন দিয়ে শুনলো, অতঃপর প্রশ্ন করলো। যখন জানলেন আমার হাজব্যান্ড আপনার অফিসে কর্মকর্তা, তখন কেন কিছু করলেন না? আপনার কাছে তো ক্ষমতা ছিল, আপনি চাইলেই পারতেন। নিশান তুষ্ট হেসে বলল। তখন তোমার বিয়েটা তো হয়ে গিয়েছিল, তাই নিজের সুখের আগে তোমার সুখটা বিবেচনা করেছি। আমি ভেবেছিলাম তুমি রাকিবের সাথে সুখে আছো, তাই চাইনি তোমার সুখের সংসার নষ্ট হোক। আমি যদি জানতাম তুমি ওর কাছে সুখী নাও, তখন আর 1 সেকেন্ডও ভাবতাম না। ছো মেরে তোমাকে তুলে নিয়ে আসতাম সেখান থেকে। বাদ দিন, যা হওয়ার হয়ে গেছে, সেটা আর ফেরানো সম্ভব না। সম্ভব। আমি কিছুদিনের মধ্যে তোমার আর রাকিবের আইনি ডিভোর্সের ব্যবস্থা করব। ডিভোর্স কার্যকর হতে আমি তোমাকে বিয়ে করব। সম্ভব না। কেন? আমি আপনার যোগ্য নই। রূপে কোনো কোনো দিক দিয়েই আমার সাথে আপনার যায় না। আর সবচেয়ে বড় কথা, আমি পূর্বে একজনের স্ত্রী ছিলাম। সে আমাকে স্পর্শ করেছে। আপনি আমার থেকে অনেক গুণ ভালো মেয়ে ডিজার্ভ করেন। আমি আপনাকে বিয়ে করে ঠকাতে চাই না। নিশান জেদ নিয়ে বলল। তুমি 10 বাচ্চার মা হলেও তোমাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি ছিল না। আমি শুধু তোমাকে ভালোবেসেছি। আমার চোখে তুমি সবচেয়ে সুন্দরী নারী। আর যদি যোগ্যতার বিষয় আসে, তবে আমি তোমাকে স্টাডি কন্টিনিউ করাবো, ভালো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে দেব, তোমার সব কিছুর দায়িত্ব নেব। আমি চাই তুমি একজন বড় পুলিশ অফিসার হও। তাহলে কাল তোমার সাথে যে অন্যায় হয়েছে, সেই অন্যায়ের ভবিষ্যতে তুমি অন্য মেয়েদের সাথে হতে দিবে না। এটাই আমার স্বপ্ন। বলো, পূরণ করবে তো? নীরার কথায় আবেগে আপ্লুত হয়ে নীরার চোখ পানিতে ভরে গেল। এভাবে আগে কেউ কখনো বলেনি, আমার কথাও ভাবেনি। বলো, বিয়ে করবে আমায়? নিশানের পুনরায় করা আবদারে নীরা এবার পিছু হটে বলল। আমাকে ক্ষমা করবেন, বাঙালি মেয়েদের জীবনে বিয়ে একটাই। আমি চাই না দ্বিতীয় বিয়ে করতে। সমাজের মানুষ কত কথা শোনাবে আপনাকে, আপনার পরিবারকে। আর আপনার পরিবার কি আমাকে মেনে নিতে পারবে? নীরার এমন কথায় নিশানের মেজাজ বিগড়ে গেল। সে ক্রোধ নিয়ে বলল। সমাজ মাই ফুড। আমি ওই সভ্য সমাজের রীতিনীতি মানি না, যেখানে একটা মেয়ে তার পরিবারে অত্যাচারিত হলে তাদের মাথা ব্যথা নেই, অথচ সেই মেয়ের সাথে কোনো দুর্ঘটনা ঘটে গেলে তারা সব দোষ ওই মেয়ের দিকে দিয়ে বেড়াবে। কিছু করার নেই, আমাদের সমাজটাই এমন। তুমি কি চাইছো আমি সেটা জানতে চাই। দেখুন, বোঝার চেষ্টা করুন।
আমি সবেমাত্র বড় একটা দুর্ঘটনা থেকে বেরিয়ে এসেছি। এখন আমার মধ্যে আর কোনো মনোবল অবশিষ্ট নেই। আমার থাকার জন্য কোনো ঠিকানা নেই। মামামির কাছে ফিরে গেলে তারা আমাকে আশ্রয় দিতে চাইবে না। আমার অনুরোধ, আপনি অন্য কোথাও আমার থাকার নিরাপদ একটা ব্যবস্থা করে দিন। আপনি আমার পরিবারের কেউ নন, অথবা আমি আপনার পরিবারের কেউ নই। আপনার সাথে একই ছাদের নিচে জানলে লোকজন মন্দ কথা শোনাবে, চরিত্র নিয়ে প্রশ্ন তুলবে। আপনি কি চান সেটা হোক? তাছাড়া ইসলামের দৃষ্টিতেও এটা জায়েজ না। নীরা দীর্ঘশ্বাস ফেলল, কিছুক্ষণ নির্বিকার থেকে বলল, ঠিক আছে, আমি দেখছি। এখন যাও, উঠে ফ্রেশ হয়ে আসো। আমি ব্রেকফাস্ট তৈরি করতে যাচ্ছি। নীরা কৌতূহল নিয়ে বলল, আপনি তৈরি করবেন? আপনার রান্না বান্না কি সব আপনি করেন? হ্যাঁ, আমি নিজের কাজ নিজে করতে পছন্দ করি। নিশান যাওয়ার আগে মৃদু হাসি দিয়ে কথাটা বলে গেল। বিপরীতে নীরাও মুচকি হেসে ফ্রেশ হতে চলে গেল। নিশান হাত মুখ ধুয়ে রুম থেকে বেরিয়ে এসে ভাবলো সে নিশানকে নাস্তা তৈরি করতে সাহায্য করবে। ভাবনা অনুযায়ী সে বাইরে বেরোতেই দেখলো ইতিমধ্যেই নিশান ডাইনিংয়ে খাবার তৈরি করে এনে সাজিয়ে রাখছে। নীরাকে দেখা মাত্র সে মুচকি হাসি উপহার দিয়ে নীরার জন্য চেয়ার টেনে ধরল। নীরাও এগিয়ে গিয়ে চুপচাপ বসে পড়ল। নীরা টেবিলে তাকাতেই দেখলো টেবিলে গরম ধোঁয়া ওঠা গরুর মাংসের রেজালা আর ভুনা খিচুড়ি। নীরা তখন প্রশ্ন করলো, এত কিছু কখন করলেন? নিশান নীরার সামনে উল্টে রাখা প্লেট তুলে বলল, সকালে উঠে সচরাচর আমি সকালে এত হেভি ব্রেকফাস্ট করি না। আজ তোমার জন্য এগুলো করেছি। কে বলো কেমন হয়েছে? অবিশ্বাস্য বিষয়, আজ প্রথমবার কেউ আমার জন্য রান্না করলো। এখন থেকে তোমার জন্য এমন অনেক কিছুই করব যে এর আগে কেউ করেনি, তাই অভ্যাস বানিয়ে নাও। হিসেবে কোনো প্রয়োজন নেই। আমি চাচ্ছি একটা পার্ট টাইম জব করে নিজের খরচটুকু চালাতে। আপনি শুধু অনুগ্রহ করে আমার জন্য একটা কোথাও ব্যবস্থা করুন। আমি টাকা জুগিয়ে সব পরিশোধ করে দিব। তোমার কোনো জব করার প্রয়োজন নেই। তুমি আবার পড়ালেখায় মন দেবে। আর আমি মিস হাফসার সাথে কথা বলে নিয়েছি, তুমি হাফসার সাথেই থাকবে। সে আর তার মা একাই থাকে, সেখানে তোমার কোনো সমস্যা হবে না। আর এমনি তো তোমাকে একা কোথাও রেখে আমি নিশ্চিন্তে থাকতে পারবো না। সেটা কি করে হয়? আমি থাকলে যদি আপুদের কোনো সমস্যা হয়? আর তাদের ফ্ল্যাটের তো মামার বাড়ির বিপরীত পাশে। মামামি তো আমাকে পছন্দ করে না। তারা সেখানে আমার থাকাটা যদি অপছন্দ করে? সেই চিন্তা তোমাকে করতে হবে না। আমি না হয় হাফসাকে আমার অফিসের বিল্ডিংয়ের কাছে একটা ফ্ল্যাটে উঠতে বলবো, আর বাদ বাকি খরচ তার স্যালারির সাথে অ্যাডজাস্ট করে দেব। তোমাকে তোমার মামা মাম্মির মুখোমুখি হওয়ার কোনো প্রয়োজন নেই। তাদেরকে তোমার ধারে কাছে ঘেঁষতে দেবে না। যারা তোমাকে বিপদে ফেলে মুখ ফিরিয়ে নিয়েছে তাদের কোনো জায়গা নেই তোমার জীবনে। আমি আপনার উপর চিরকৃতজ্ঞ। আমি সময় হলে সবটা শোধ করে দিব। তুমি কি আমাকে এখনো আপন ভাবতে পারোনি? এমনটা নয়, তাহলে এসব অযথা কথা আর বলবে না। কিন্তু আমার একটু উপকার করবে? অবশ্যই বলুন। আমার জন্য আপনি কত কি করলেন? আমি আপনার সাধ্যমতো চেষ্টা করব। আমার সাথে কোনো ফর্মালিটি দেখাতে পারবে না, তাহলে আমি উপকৃত হব। বলো রাজি? নীরা ফোঁস করে নিঃশ্বাস নিয়ে বলল। ঠিক আছে। নিশান তখন নীরার প্লেটে খাবার বেড়ে দিতে গেলে নীরা বলল, আপনি কেন কষ্ট করছেন? আমি তো নিতে পারতাম। নিশান তখন মৃদু হেসে বলল। ইউ ডিজার্ভ প্রিন্সেস ট্রিটমেন্ট। নিশানের ব্যবহারে নীরা আপ্লুত হলো। অজান্তেই তার চোখ বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। এতে নিশান অসন্তুষ্ট হয়ে বলল। চোখের পানি মোছনির, আমি সেই আগের চঞ্চল তুমিকে দেখতে চাই। হঠাৎ নিশানের এমন সম্বোধনে নীরা ভ্যাবাচেকা খেয়ে বলল, এইমাত্র আপনি কি বলে ডাকলেন আমাকে? নীর বলেছি। কেন, পছন্দ হয়নি তোমার? পছন্দ না হলে আর ডাকবো না। না, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে বলবো। আর তুমি চাইলে আমাকে নাম ধরে ডাকতে পারো। তোমার মুখে আমি আমার নাম শুনতে পছন্দ করব। না, তা কি করে হয়? আপনি আমার অনেক সিনিয়র। আমি বললাম তাই, একবার বলবে? নীরার মধ্যে সংকোচ কাজ করল। তাকে ইতস্তত বোধ করতে দেখে নিশান বলল, আচ্ছা বাদ দাও, নাও এবার জলদি খেয়ে তৈরি হও, তোমাকে শপিংয়ে নিয়ে যাব। শপিং এর কথা শুনে নীরা নাকচ করতে যাবে, তখন তার হাবভাব বুঝে নিশান আগেই বলে উঠল, তুমি কিন্তু কথা দিয়েছ কোনো ফর্মালিটি করবে না, আমাকে মানা করতে পারবে না। এমন প্রতিরোধে নীরার উত্তর দেওয়ার মতো আর কিছু রইল না। সে নিরুপায় হয়ে পড়ল। পরক্ষণে নিশানকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, আপনি কেন খেতে বসছেন না? নিশান নীরার আদেশ মান্য করার মতো করে নিজেও চেয়ার টেনে বসে প্লেটে খাবার তুলে নিল। নিশান বসেছে নীরার থেকে অনেকটা দূরে, ঠিক নীরার বিপরীত দিকে, যেন নীরার অস্বস্তি অনুভব না করে। নীরা তখন বলল, আপনি অফিসে যাবেন না?
নিশান হাতের আস্তিন গুটাতে গুটাতে বলল। হ্যাঁ যাব, তোমাকে কেনাকাটা করে দিয়ে বাসায় পৌঁছে দিয়ে তারপর যাব। নীরা মাথা দুলিয়ে সম্মতি জানালো। তারা খাওয়া দাওয়া শেষ করে শপিং এর উদ্দেশ্যে বেরিয়ে গেল। মার্কেটে পৌঁছে নিশান নীরাকে জামা কাপড় থেকে শুরু করে প্রয়োজনীয় সবকিছু নিয়ে দিল। নীরাও বারণ করলো না, কারণ সে এটা কিছু বললে দেখা যেত নিশান মনে কষ্ট পেত। কেনাকাটা শেষে নিশান নীরাকে নিজের বাসায় পৌঁছে দিয়ে অফিসে চলে গেল। অফিসে পৌঁছাতেই নিশান খুঁজতে শুরু করলো রাকিবকে। সে রাকিবের কেবিনের দিকে এগিয়ে গেল। বাকি কর্মকর্তারা নিশানকে দেখা মাত্র দাঁড়িয়ে সালাম জানালো। নিশান তাদের সালামের উত্তর নিয়ে সোজা রাকিবের কেবিনের সামনে দাঁড়ালো। রাকিব বেশ আয়েশ করে নিজের চেয়ারে বসে কাজ করছিল। একদম হঠাৎ করে সে নিশানকে এভাবে তার বরাবর দাঁড়াতে দেখে ভ্যাবাচেকা খেয়ে উঠে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে বলল। স্যার কিছু বলবেন? নিশান দু চোখ ভরা ক্রোধ নিয়ে বলল। ইউ আর ফায়ার ফ্রম দিস জব মিস্টার রাকিব। রাকিব এমন বাক্য শুনতে অপ্রস্তুত ছিল। সে কিছু বুঝতে না পেরে হতভম্ব হয়ে বলল। কেন স্যার, আমার অপরাধ কি? নিশানের মাঝে আর কোনো ধৈর্য অবশিষ্ট রইল না। সে হাত শক্ত করে মুষ্টিবদ্ধ করে রাকিবের নাক বরাবর জোরে একটা ঘুষি বসিয়ে বলল। তুই নীরার সাথে যা করেছিস সেই তুলনায় আমি তোকে কিছুই বলিনি। তুই কি নীরাকে ডিভোর্স দিবি? নীরাই তোকে ডিভোর্স দিবে। কিছুদিনের মধ্যেই তোর কাছে ডিভোর্স লেটার পৌঁছে যাবে, সেটাতে সাইন করে দিবি। ইতিমধ্যে রাকিবের নাক ফেটে রক্ত গড়িয়ে পড়া শুরু করলো। সে হাত জোর করে বলল। স্যার আমি ডিভোর্স লেটারে সাইন দিব, কিন্তু প্লিজ আমাকে চাকরি থেকে বের করবেন না। আমার পুরো পরিবার আমার ইনকামের ওপর নির্ভর করে। এভাবে আমার পেটে লাথি মারবেন না। নিশান তখন থাবা মেরে রাকিবের কলার ধরে তাকে উঁচু করে হুঙ্কার ছেড়ে বলল। তুই এখনো নিজে চাকরি নিয়ে পড়ে আছিস? তুই যে কত বড় অন্যায় করেছিস সেটা ন্যূনতম অনুতাপ আছে তোর মনে? অফিসের বাকি কর্মীরা দাঁড়িয়ে তাদের দুজনকে দেখছিল। তারা এক একজন রাকিবের কুকাজের সমালোচনা শুরু করে দিল। হাফসা আগে থেকে অফিসে এসে সবাইকে সব জানিয়ে রেখেছিল। তারাও নিশানের পক্ষ নিয়ে বলল, রাকিবের মতো বাজে লোকের সাথে তারা একসাথে কাজ করতে চায় না। অবশেষে নিশান রাকিবের কোনো অনুরোধ না শুনে তাকে ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দিল। রাকিবকে বের করে দিয়ে নিশান তার কেবিনে গিয়ে বসলো। কাজে হাত দেওয়ার আগে সে কল করে মানুষজন লাগিয়ে হাফসাদের বাসার শিফটিংয়ের ব্যবস্থা করিয়ে দিল। হাফসাদের জিনিসপত্র আর ফার্নিচার কম হওয়াতে কয়েক ঘন্টার মধ্যে মালপত্র সব তোলার কাজ শেষ হয়ে গেল। লোকগুলোও বেশ কাজের ছিল বিধায় সেটা সহজ হয়েছে। হাফসা অফিসে থাকায় হাফসার মা লোকদের সব বুঝিয়ে সুজিয়ে ফার্নিচারগুলো তাদের দিয়ে সাজিয়ে রাখছিল। অফিস থেকে ফিরে হাফসা একেবারে নতুন ফ্ল্যাটেই উঠল। নীরাও হাফসাদের সাথে ওই ফ্ল্যাটে গিয়ে উঠেছে। নিশান অফিস থেকে ফিরেই নীরাকে গাড়িতে করে পৌঁছে দিয়ে গেছে সেখানে। নিশান ফিরে যাওয়ার পূর্বে নীরার হাতে একটা নতুন ফোন ধরিয়ে দিয়ে গেছে, যেন নীরার যখনই যা দরকার পড়ে তাকে ফোন করে জানায়। নীরাকে সে ভার্সিটির ভর্তি পরীক্ষার জন্য কিছু বইও নিয়ে দিয়ে গেছে, সেগুলো নিয়মিত পড়তেও বলে দিয়ে গেছে। নীরা ক্রমশ মুগ্ধ হচ্ছে নিশানের দায়িত্ববোধ দেখে। হাফসা আর তার মা অনেক খুশি হয়েছে নীরাকে নিজেদের মাঝে পেয়ে। হাফসার মা নীরাকে জড়িয়ে ধরে আশ্বাস দিয়ে বলল। তুই আমার আরেকটা মেয়ে, যে কোনো প্রয়োজন বলতে সংকোচ করবে না, কেমন? নীরার চোখ দুটি আবেগে ভরে এলো। সে মাথা দুলিয়ে বলল। আমি অনেক ভাগ্যবান। এই বিপদের সময় হাফসা আপু আর আপনাকে পেয়ে এখন থেকে একজন মেয়ের মতো আপনাকে সব কাজ করতে সাহায্য করব। মানা করতে পারবেন না কিন্তু। নীরার ব্যবহারে হাফসার মা আপ্লুত হলো। তিনি নীরার মাথায় হাত বুলিয়ে বললেন। আমরা কিছুই করিনি তোমার জন্য। তুমি বরং নিশান্তকে ধন্যবাদ দিও, ছেলেটা অমায়িক। যাও রুমে গিয়ে একটু বিশ্রাম নাও, একটু পর খেতে আসবে। নীরা উপর নিচ মাথা নাড়িয়ে বলল। ঠিক আছে। হাফসা তখন নীরাকে তার রুমে নিয়ে গেল। এখন থেকে তারা দুজন একই রুমে থাকবে। তারা বিশ্রাম নিয়ে ফ্রেশ হয়ে সবাই একসাথে কথা বলতে বলতে রাতের খাবার খেয়ে নিল। এরপর রুমে ফিরে হাফসা আর নীরা একসাথে ইশারের নামাজ পড়ে ঘুমানোর প্রস্তুতি নিল। কারণ সকালেই হাফসার অফিস রয়েছে। যখন নীরা ঘুমানোর জন্য বিছানা ছাড়ছিল তখন তার নতুন ফোনটা বেজে উঠল। ফোনটা হাফসার কাছাকাছি থাকায় সে দেখল তার স্যারের নাম্বার দিয়ে কল এসেছে। হাফসা লুকিয়ে মুচকি হেসে নীরাকে ফোনে গিয়ে দিয়ে বলল। নিশান স্যার তোমাকে কল করেছেন? নীরা বোকা বোকা চোখে তাকিয়ে ফোন হাতে নিল। কল রিসিভ করতেই অপর পাশ থেকে ভেসে এলো নিশানের গভীর কণ্ঠস্বর। আসসালামু আলাইকুম ম্যাডাম, রাতে খাওয়া হয়েছে? নীরা হতভম্ব হয়ে গেল নিশানের একবার করা এক সম্বোধনে। সারাদিন কাজ শেষে অফিস থেকে ক্লান্ত হয়ে বাসায় ফিরেও যে নিশান তার খোঁজ নিচ্ছে
এতে নীরা আশ্চর্য হলো। সে মৃদু স্বরে বলল, জি, আপনি করছেন? না, ইচ্ছে করছে না। শোনো, 3 মাসের মধ্যে রাকিবের সাথে তোমার ডিভোর্স কার্যকর হয়ে যাবে। আমি চাই এই সময়টাতে তুমি নিজের জীবনটাকে গুছিয়ে নাও। আল্লাহ ভরসা। আপনাকে ধন্যবাদ আমার জন্য এতটা করার জন্য। তুমি যা কথা দিয়েছিলে ভুলে গেছ? তোমার কাছ থেকে কোনো ফর্মালিটি চাই না আমি। ও হ্যাঁ, দুঃখিত, আর হবে না। রাখছি তাহলে, ঘুমিয়ে পড়ো। ঠিক আছে। তাড়াহুড়োর মধ্যে শেষের 1 মাস অ্যাডমিশনের প্রিপারেশন নিয়েও পরীক্ষা দেওয়ার পর নীরা ভালো একটা পাবলিক ভার্সিটিতে চান্স পেল। সেই খবর নিশানের কানে যখন পৌঁছায় তখন সময় প্রায় সন্ধ্যা 7টার কাছাকাছি। নিশান তখন এই সময়টাতে অফিসে ছিল। সে নীরার এই বিশেষ দিন উদযাপনের জন্য আর অপেক্ষা করতে পারল না। তাই দ্রুত অফিস থেকে বেরিয়ে গাড়ি নিয়ে শপে গিয়ে কেক, চকলেট আর ফুল নিয়ে নীরার অ্যাপার্টমেন্টের নিচে এসে কল দিল তার নাম্বারে। নীরা সবেমাত্র মাগরিবের নামাজ শেষ করে উঠে বসলো তখন পাশে রাখা ফোনে রিং বেজে উঠতেই সে ফোন হাতে নিয়ে দেখলো নিশানের কল। নীরা কল তুলে কানে ধরতেই অপর পাশ থেকে শুনতে পেল নিশানের নরম গলা। নিচে আসো নীর, আমি তোমার অ্যাপার্টমেন্টের নিচে আছি। নীরা হকচকিয়ে গেল। নিশানের অসময়ে বাসার নিচে আসাতে সে আশ্চর্য হয়ে বলল, এই রাতে বাসায় নিচে কেন এসেছেন? নিচে নামো বলছি। এই রাতের বেলা আমি আসতে পারবো না, আপনি দয়া করে ফিরে যান। আল্লাহ বাঁচিয়ে রাখলে কোনো দরকার পড়লে সকালে আসবেন। আমার এখনই দরকার। আমি তো কোনো কথা নাই, প্লিজ নেমে আসো। কথা দিচ্ছি বেশি সময় নিব না। নিশানের এমন অনুরোধে নীরা অসহায় নিরুপায় হয়ে বলল। আমি আন্টির অনুমতি নিয়ে আসছি তাহলে। নিশান এমন প্রত্যুত্তরে হতবাক হলো। নীরা ফোন কেটে দিয়ে হাফসার মায়ের রুমের কাছে গিয়ে কড়া নাড়ল। হাফসার মা আন্তরিক হাসিতে তাকে ভেতরে আসতে বললে নীরা ভেতরে গিয়ে মৃদু গলায় বলল, নিশান স্যার নিচে এসেছে, কোনো এক দরকার আমাকে যেতে বলেছে, আমি কি যাব? তার মা ফিক করে হেসে উঠে বললেন, বোকা মেয়ে, এতে আবার আমার অনুমতির কি প্রয়োজন? সে হয়তো কোনো প্রয়োজনে ডেকেছে, ওনাকে গিয়ে ওপরে আসতে বলো। নীরা মাথা নাড়িয়ে চলে এলো। নিশান গাড়ির হুডে হেলান দিয়ে বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়েছিল। পরনে তার ফর্মাল পোশাক, দৃষ্টি তার নিবদ্ধ নীরার প্রতীক্ষায়। কয়েক মুহূর্তের ব্যবধানে নীরা নিচে নেমে এলো। নিশানের দৃষ্টিতে নীরার ঝলক পড়তেই তার হৃদয়ে প্রশান্তি খেলে গেল। নীরা এগিয়ে এসে নিশানের সামনাসামনি দাঁড়াতেই নিশান গাড়ির দরজা খুলে সিটে রাখা ফুলের তোড়া আর চকলেটগুলো বের করে তার সামনে এগিয়ে ধরল। নীরা বাকরুদ্ধ হয়ে গেল। নিশান তখন ভুবন ভুলানো হাসি দিয়ে বলল। তোমার সাফল্যের জন্য অভিনন্দন জানাতে এলাম। নীরা এবার স্বাভাবিক হয়ে বলল, তাই বলে এসবের কি প্রয়োজন ছিল? আমার পাবলিক ভার্সিটিতে চান্স পাওয়ার পেছনে আপনার অবদান ছিল। আল্লাহ আপনার উসিলা করে আমাকে এতটুকু করার তৌফিক দিয়েছে। এবং সাথে তোমার পরিশ্রমও ছিল। তুমি চেষ্টা করেছো বলে আল্লাহ তোমাকে দিয়েছেন। আমি চাই তোমার সকল স্বপ্ন তিনি এভাবে পূরণ করুক। আমি সারা জীবন তোমার পাশে ঢাল হয়ে থাকতে চাই নীর। নিশানের বলা প্রত্যেকটা বাক্যে প্রতিশ্রুতি লুকানো ছিল। নীরাকে এর আগে এতটা আশ্বাস দিয়ে কেউ বলেনি। নীরা যেন নিশানের প্রত্যেকটা কথায় মনোবল খুঁজে পেল। তার চোখ দুটোতে অশ্রু জমে এলো। নিশান তখন তার হাতের দিকে ইশারা করে বলল, এগুলো নাও। নীরা নিশানের হাত থেকে সেগুলো নিয়ে নিল। তখন নিশান আবারও ঝুঁকে গাড়ির সিটে রাখা একটা বক্স হাতে নিল। নীরা অবাক হয়ে তার হাতের দিকে তাকিয়ে প্রশ্ন করে বলল, এটি কি? কেক ফর সেলিব্রেশন। কিছু মনে করবেন না, তবে আমি কেক কাটা পছন্দ করি না, এটা আমাদের কালচার না। ও সরি, আমি ভাবলাম তুমি পছন্দ করবে। তাহলে কি এটা ফেলে দেব? না, এনেছেন যখন খেয়ে ফেলবেন, খাবার কেন অবশ্যই করবেন। তাহলে এটা তুমি উপরে নিয়ে যেও। নিশান নীরার হাতে বক্সটা ধরিয়ে দিল। নীরা না নিতে চাইলেও বারণ করতে ব্যর্থ হলো। ঠিক তখন তারা হাফসার কণ্ঠ শুনতে পেল। স্যার আপনি এখানে? নিশান প্রশস্ত হেসে বলল, হ্যাঁ, নীরের ভার্সিটিতে চান্স পাওয়ার খবর পেয়ে চলে এলাম অভিনন্দন জানাতে। তাহলে উপরে আসুন স্যার। না, এখন আর যাব না, অন্য কোনো একদিন। কেন? আজ কেন নয় স্যার? আজ আমার কিছু প্রয়োজনীয় কাজ আছে। ঠিক আছে, তাহলে অন্য কোনো একদিন এসে দেখে যাবেন আমরা আপনার দেওয়া ফ্ল্যাট কিভাবে গুছিয়েছি। নিশ্চয়ই। শোনো, আমি পরশু একটা ডিল কনফার্ম করতে ম্যানেজার রফিকে নিয়ে সিলেটে যাচ্ছি। সেখানে একদিনের মতো থাকা পড়বে। চাইছিলাম যদি তোমার সমস্যা না হয় তাহলে তুমিও নীরাকে নিয়ে আমাদের সাথে সিলেটে চলো। এতে নীরারও ঘোরা হয়ে যেত। নীরা তখন ইতস্তত ভঙ্গিতে হাফসার দিকে ঘুরে তাকালো, কিন্তু হাফসা তার দৃষ্টি লক্ষ্য না করে খুশি মনে বলল, হ্যাঁ অবশ্যই, আমরা যেতে পছন্দ করব। এতক্ষণ পর নীরা মুখ খুলল। সে অমত করে বলল, আন্টি তো বাসায় একা থাকবে, আমরা কি করে তাকে একা রেখে যাই? আমি না হয় না যাই।
হাফসা একটু ভেবে বলল। তাও তো ঠিক। স্যার, তাহলে দেখি আম্মুকে জিজ্ঞাসা করে। নিশান মনে মনে ভাবলো সে যার জন্য এত কিছুর আয়োজন করছে সে মেয়ে উঠে পড়ে লেগে আছে তার আয়োজন সব পণ্ড করতে। হাফসাকে ছাড়া একা নীরা নিশানের সাথে কোথাও যাবে না, এটা নিশান ভালো করেই জানে। তাই সে তাদের আশ্বাস দিয়ে বলল। আন্টির জন্য না হয় আমি কাউকে বুঝিয়ে দিয়ে যাব। আশা করছি 2-1 দিনের জন্য তেমন কোনো সমস্যা হবে না। হাফসা তখন আশ্বাস পেয়ে বলল। তাহলে তো আর কোনো কথাই থাকছে না। ঠিক আছে স্যার, আমরা আসবো ইনশাল্লাহ। নিশান এবার নিশ্চিন্ত হয়ে বলল। তোমরা উপরে যাও তাহলে, পরে আবার দেখা হচ্ছে। নীরা চুপচাপ দাঁড়িয়ে আছে, হয়তো কিছু ভাবছে। হাফসা তখন বলল। ঠিক আছে, তাহলে আসি স্যার, ভালো থাকবেন। নিশান মাথা নাড়িয়ে প্রত্যুত্তর করলো। হাফসা আর নীরা কথা শেষ হতেই প্রস্থান করলো। নিশান সেখানেই দাঁড়িয়ে নীরাকে শেষ অবধি দেখতে লাগলো। নীরা কি মনে করে পেছনে তাকাতেই দেখলো নিশান তার দিকে দৃষ্টি নিবদ্ধ করে সে আগের মতোই দাঁড়িয়ে আছে। নীরা আর সাহস করলো না পেছন ফিরে তাকানোর। রাতে খাওয়া দাওয়া আর নামাজ শেষ করে বিছানায় এসে বসতেই নীরা দেখলো হাফসা তাকে দেখে কেমন যেন মিটিমিটি হাসছে। নীরা তাকে প্রশ্ন করলো। কি ব্যাপার আপু, হাসছো যে? কিছু কি লেগে আছে আমার মুখে? নীরা ফোনের ক্যামেরা অন করে নিজের মুখ দেখতে দেখতে কথাটা বলল। হাফসা তখন তার হাত থেকে ফোন নামিয়ে হাসতে হাসতে বলল। আরে পাগল মেয়ে, তোমার মুখ দেখে হাসছি না, আমি ভাবছি স্যার আর তোমার কথা। এমন প্রসঙ্গে নীরাকে একটু অপ্রস্তুত দেখালো। সে তোতলানো ভঙ্গিতে বলল। কি ভাবছো? এই যে স্যার তোমাকে কতটা ভালোবাসেন আমি নিশ্চিত। মনে মনে তুমিও তাকে পছন্দ করো, কিন্তু প্রকাশ করো না। আপু, এমন কিছু না। উনি অনেক ভালো একটা মানুষ, আমার থেকে বহুত গুণ ভালো মেয়ে উনি ডিজার্ভ করেন। এসব আর ভেবো না। আমি না ভাবলে কি যায় আসে, স্যার তো তোমার কথা ভাবে। আমি যতটুকু সম্ভব চেষ্টা করি ওনাকে এড়িয়ে চলার। আমি ওনার জীবনে জড়াতে চাই না, অযথা তাকে মিথ্যা আশ্বাস দিয়ে কষ্ট দিতে চাই না। তুমি কাজটা ভুল করছো। যেখানে তোমার আগের স্বামী তোমার সাথে এত অবিচার অত্যাচার করেছে, তোমাকে মূল্য দিতে জানেনি, সেই জায়গায় নিশান তোমাকে সেই জীবন থেকে বের করে এনে সোশ্যাল সাপোর্ট দিতে চাইছে, সমাজের চোখে তোমাকে তোমার ন্যায্য মর্যাদা দিতে চাইছে। সেখানে তুমি কেন তাকে ঠকিয়ে সরে যেতে দিচ্ছ? এটা কি মস্ত বড় বোকামি না? নিশান স্যারকে পেলে তুমি ভাগ্যবতী হবে। তাছাড়া কয়জন মেয়ের কপালে এমন ভালো মানুষ জোটে বলো? আমি চাই না এত ভাগ্যবতী হতে, আমি চাই উনি ভাগ্যবান হোক। আমি তাকে ঠকাতে চাই না আপু। কিসের ঠকানোর কথা বলছো তুমি? যেখানে স্যার সব জেনে শুনে তোমাকে গ্রহণ করতে চাইছে, এটা তোমার জেদ ছাড়া আর কিছুই না। এখনো সময় আছে, নিজের ভালোটা বুঝতে শেখো। এই সমাজের মানুষ তোমাকে ডিভোর্স দিতে খুবলে খুবলে খাবে। নিশান স্যার যদি তোমার পাশে ঢাল হয়ে দাঁড়ান, তখন কেউ আর সেই সুযোগ পাবে না। নীরা চুপ রইল। হাফসা তখন তার মাথায় হাত বুলিয়ে বলল। বড় বোন হিসাবে তোমাকে একটা উপদেশ হিসাবে বলছি, বাকিটা তুমি চিন্তা করে দেখো। কথাটা বলে হাফসা এক পাশ ফিরে কথা মেলে শুয়ে পড়ল। নীরাও অন্য পাশ ফিরে শুয়ে ভাবতে লাগলো। সারা রাত সে চোখের পাতা এক করতে পারল না। নিশানের ভাবনা তার মাথায় ঘুরপাক খেতে লাগলো। ভাবনার মাঝে কখন রাত কেটে গেল সে হদিস আর তার রইল না। ভোরে ফজরের আজান কানে আসতেই তার ঘোর কেটে এলো। নীরা উঠে ওয়াশরুমে গিয়ে অজু করে এসে হাফসাকেও উঠালো। তারা ফজরে নামাজ আদায় করে বারান্দায় বসে চায়ের স্বাদ নিতে নিতে কিছুক্ষণ গল্প করলো। কিছুক্ষণ পর ঘড়িতে সকাল 7টা বাজতেই হাফসা নাস্তা সেরে তৈরি হয়ে অফিসের জন্য বেরিয়ে গেল। নীরার 3টা আর 5টা দিনের মতোই কাটলো। তবে রাতে হাফসা বাসায় ফিরতেই তাকে ব্যাগ গুছানোর জন্য তাড়া দিল। নীরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল তার কি যাওয়াটা উচিত হচ্ছে কিনা। তবুও মনকে বুঝ দিয়ে সে কাপড় গুছিয়ে নিল। আজ তারা অন্যান্য রাতের তুলনায় আরো আগে ঘুমিয়ে পড়ল। হাফসা বালিশে মাথা রাখতেই ঘুমিয়ে পড়ল, কিন্তু নীরার মনে হচ্ছে সে হাজারো দুশ্চিন্তা মাথায় নিয়ে আজও ঘুমোতে পারবে না। আনমনা হয়ে নীরা আয়নার সামনে বসে তৈরি হচ্ছে। হাফসা তখন এসে তার কাঁধে হাত রাখতেই সে ভাবনা থেকে বেরিয়ে হাফসার দিকে তাকাতেই হাফসা বলল। কি ভাবছো? কখন থেকে আওয়াজ দিচ্ছি, স্যার গাড়ি নিয়ে নিচে অপেক্ষা করছে। তুমি কি রেডি? হ্যাঁ আপু, আমি তৈরি, খেয়াল করিনি তুমি যে ডাকছিলে। হাফসা তখন ছোট ছোট চোখ করে দুষ্টুমি নিয়ে বলল। খেয়াল করবে কি করে, ভাবনায় মগ্ন থাকলে? আচ্ছা, কি এত ভাবছিলে? নিশ্চয়ই আমার স্যারকে নিয়ে। মনে মনে কি তাহলে লাড্ডু ফুটলো নাকি? হ্যাঁ। নীরা কাইকুই করে বলল। না আপু, তুমি যেমনটা ভাবছো তেমন কিছু না।
সেসব পরে দেখা যাবে। এখন চলো, দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে চলো। হাফসা আর নীরা হাফসার মাকে বিদায় জানিয়ে নিচে নেমে দেখলো নিশান নিচে গাড়ি নিয়ে অপেক্ষা করছে। ড্রাইভিং সিটে বসে আছে তার ম্যানেজার রফিক, আর সে গাড়ির বাহিরে ঠেস লাগিয়ে দাঁড়িয়ে। আশ্চর্যজনকভাবে নীরা নেভি ব্লু রঙের গাউন পরেছে, সাথে হালকা রঙের হিজাব, যা নিশানের পরা স্যুটের রঙের সাথে একদম মিলে গেছে। নীরাকে দেখা মাত্র নিশান এগিয়ে গিয়ে তাদের হাত থেকে ছোট ব্যাগটা নিয়ে ট্রাঙ্কের ভেতর উঠিয়ে রাখলো। নীরা তখন বলল, এই ব্যাগ তো হাতেই নেওয়া যেত, 2-1টা কাপড় মাত্র। কোনো ভারী তো নেই এটাতে। নিশান তখন ঠোঁট কামড়ে হেসে বলল, আমি থাকতে তোমাকে এতটুকু বহন করতে দেব না। তোমার হাত অনেক কোমল, এর যত্ন নিতে শেখো। নিশানের কথা শুনে আনমনে নীরার মুখে হাসি ফুটে উঠল। নিশানের কথা শুনে আনমনে নীরার মুখে হাসি ফুটে উঠল। আমার মুহূর্তেই সেটা মিলিয়ে গেল। নিশান নীরা আর হাফসার জন্য গাড়ির ব্যাক সিটের দরজা মেলে ধরলো। নীরা আর হাফসা উঠে বসতেই সে নিজেও সামনে ড্রাইভিং সিটের পাশের সিটে বসে পড়ল। সবাই উঠে বসতেই ম্যানেজার রফিক গাড়ি স্টার্ট দিল। পথে তারা নানান বিষয়ে কথা বলেছিল, কিন্তু নীরা চুপ ছিল। নিশানের ধ্যান ছিল নীরার উপর। সকালে নাস্তা সবাই গাড়িতে করে নিল। টানা 3 ঘন্টা পর নিশান গাড়ি থামালো একটা রেস্টুরেন্টের সামনে। নিশান গাড়ি থেকে নেমে সবাইকে ভেতরে নিয়ে বসিয়ে তাদের পছন্দ মতো খাবার অর্ডার করলো। তারা দুপুরের খাবার সেখানেই খেয়ে নিল। খাওয়া শেষ করে সবাই সেখান থেকে বেরিয়ে গাড়িতে উঠে বসলো। তবে নীরার তখন কিছুটা খারাপ লাগতে শুরু করলো। নিশান লক্ষ্য করেছিল নীরা ঠিকমতো খেতেও পারেনি তখন। হয়তো সে গাড়ির রাস্তায় অভ্যস্ত না বলে এমনটা হচ্ছে ভেবে নিশান তাকে বলল, চলো নীরা, তোমাকে একটু ওই দিকটা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। খোলামেলা বাতাসের মধ্যে ঘুরে আসলে তোমার খারাপ লাগাটা কমে আসবে। নীরা নাকচ করলো, কিন্তু হাফসা তাদের একান্তে কিছু মুহূর্ত কাটানোর সুযোগ করে দিতে বলল, জি স্যার, আপনারা যান তাহলে। আমি ওইটুকু সময় না হয় গাড়িতেই রেস্ট নেই। খাওয়ার পর থেকে শরীরটা কেমন ছেড়ে দিয়েছে। মিস্টার রফিকও বোধহয় ক্লান্ত এতক্ষণ ড্রাইভ করে, তাই না মিস্টার রফিক? কিন্তু রফিক হাফসার কারসাজি না বুঝে বলল, না, আমার কোনো সমস্যা নেই স্যার, আমি না হয়। রফিককে বাকি কথা বলতে না দিয়ে হাফসা তাকে তৎক্ষণাৎ কিছু একটা ইশারা করতেই রফিক কিছু একটা আন্দাজ করে কথা ঘুরিয়ে হাফসার কথায় সহমত হয়ে বলল, মিস হাফসা ঠিকই বলছেন, আমিও না হয় একটু রেস্ট নিয়ে নিলাম। আপনারা হেঁটে আসুন স্যার। নিশান তখন নীরার দিকে তাকিয়ে বলল। চলুন ম্যাডাম। কথাটা বলে নিশান সামনের দিকে হাঁটা দিল। নীরা কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। পরক্ষণেই নিশানের পিছু পিছু সেও চলতে শুরু করলো। তারা হেঁটে কিছুটা দূরে চলে আসতেই বয়ে চলা হালকা মিষ্টি বাতাসে নীরার এবার একটু ভালো অনুভূত হতে শুরু করলো। নিশান যখন বুঝতে পারলো নীরা তার পিছু পিছু হাঁটছে, তখন সে তার পায়ের গতি থামিয়ে দাঁড়িয়ে পড়ল। নীরা তাকে দাঁড়াতে দেখে প্রশ্ন করে বলল, কি হয়েছে, থামলেন যে? তুমি কেন আমার পিছু হাঁটছ? নীরা আশ্চর্য হয়ে বলল, আপনি তো বললেন আপনার সাথে আসতে। আমি সেটা বোঝাইনি। আমি বোঝাতে চেয়েছি তুমি কেন আমার পিছনে থাকবে। তোমাকে আমি আমার পাশাপাশি রাখতে চাই। পাশাপাশি হাঁটলে কি খুব বেশি অপরাধ হয়ে যাবে নীর? নিশানের এমন আবদারে নীরার হৃদয়ে অনুভূতির জোয়ারে ভেসে যেতে চাইল, কিন্তু নীরা তার আবেগকে সায় না দিয়ে বলল, আমি আপনার পাশাপাশি চলার যোগ্যতা রাখি না। নিশান এমন কথার বিপরীতে অসন্তুষ্ট হয়ে বলল, আমার চোখে কখনোই নিজেকে দেখলে বুঝবে, আমার জন্য যোগ্য কোনো নারী থাকলে সেটা শুধুমাত্র তুমি। ব্যর্থতা তো আমার। হয়তো আমি তোমার মন জয় করতে ব্যর্থ, তাই তুমি আমাকে বারবার দূরে ঠেলে দিচ্ছ। সমস্যা নেই, আমি নিজেকে সংশোধন করতে প্রস্তুত, তবুও আমার তোমাকেই চাই। নিশান যখন এমন পরিস্থিতির জন্য নিজেকে দায়ী করলো, তখন নীরার মনে অপরাধবোধ কাজ করলো। তার কোনো ব্যবহারের কারণে নিশা নিজেকে ছোট মনে করুক, এটা সে কখনো চায়নি। তাই সে নিজের ভুল সংশোধন করে বলল, আমাকে ক্ষমা করবেন, আমি এমনটা বোঝাতে চাইনি। আপনি কোনো দিক থেকেই ব্যর্থ নন। আপনি অনেক ভালো একটা মানুষ। আপনার জন্য সব সময় আমার মন থেকে দোয়া থাকবে। নীরা সহজ সরল কথাটা নিশান অন্যভাবে নিয়ে বলল, তাহলে বলতে চাচ্ছ আমি তোমার মন জয় করতে পেরেছি? আমাকে তোমার ভালো লাগে? নীরা এবার লজ্জাবতী লতার ন্যায় লজ্জায় মুড়িয়ে গেল। কোনো মতে সে তার লজ্জায় নেতিয়ে যাওয়া গোলাপ বর্ণ মুখ লুকিয়ে পিছিয়ে যেতে যেতে বলল, চলুন ফিরে যাওয়া যাক, দেরি হয়ে যাচ্ছে। কথাটা বলেই একরকম সেখান থেকে পালিয়ে এলো নীরা। নীরাকে এভাবে লজ্জায় ফেলে নিশান পকেটে হাত গুছে মাথা নিচু করে অদেখা হাসলো। এরপর সে নিজেও তার পিছু চলল। নীরা গিয়ে বাক্যহীন গাড়ির দরজা খুলে ভেতরে বসে পড়ল। হাফসা তখন তার হাবভাব দেখে দুষ্টুমি করে বলল, কি ব্যাপার বলো তো, তোমার মুখটা এমন লাল লাল দেখাচ্ছে কেন?
স্যার কি কিছু করেছেন? নীরা থতমত খেয়ে সামনে তাকিয়ে দেখল ম্যানেজার রফিক মনোযোগী হয়ে ফোন ঘাঁটছে। এদিকের কথায় তার কোনো ভ্রুক্ষেপ নেই, তাই সে কিছুটা নিশ্চিন্ত হয়ে নিজের গরম হয়ে যাওয়া গালে হাত বুলিয়ে বলল, আপু এসব কি বলছো? উনি আবার কি করবে? হয়তো খারাপ লাগার কারণে এমনটা হয়েছে আমার। হাফসা তবুও দমল না, সে নীরাকে আরো লজ্জায় ফেলে বলল, তাহলে তুমি স্যারের আগে পালিয়ে এলে যে? ডাল মে কুছ তো কালা হ্যাঁ। নীরা কিছু বলতে যাবে, তখন সে গাড়ির দরজা খোলার আওয়াজে তাকিয়ে দেখল নিশান গাড়িতে উঠে বসেছে। তাই সে চুপ হয়ে গেল। বাকি রাস্তা হাফসা নীরাকে দেখে মিটিমিটি হেসেছে, যা তাকে আরো লজ্জায় ফেলেছিল। সে এখন ভালোভাবেই বুঝতে পারছে যে সে নিশানের সাথে একা গিয়ে ভুল করেছে, না হলে তাকে এমন পরিস্থিতির শিকার হতে হতো না। দীর্ঘ ৮ ঘন্টা পথ অতিক্রম করে তারা অবশেষে সিলেটে পৌঁছে গেল। নিশান পূর্বেই সিলেটের বিখ্যাত ৫ তারকা একটি হোটেলে ৩টি স্যুট বুকিং করে রেখেছিল। একটিতে থাকবে নীরা আর হাফসা, অন্যটিতে রফিক, আর তৃতীয় রুমটি রিশানের জন্য। রিসেপশন থেকে যার যার রুমের চাবি বুঝিয়ে দিতেই তারা আপাতত তাদের রুমে চলে গেল। তাদের লাগেজ আগে থেকেই রুমে পাঠিয়ে দেওয়া হয়েছিল। হাফসা আর নীরা ফ্রেশ হয়ে বেরিয়ে বাকিটা সময় বিশ্রামে কাটিয়ে দিল। মাগরিবের আজান কানে আসতেই নীরা আর হাফসার ঘুম ভাঙল। তারা তখন উঠে ফ্রেশ হয়ে অজু করে নামাজ আদায় করলো। কিছুক্ষণ পর হাফসার ফোনে একটা মেসেজ এলো। সে দেখলো নিশান তাকে মেসেজে বলেছে নীরাকে নিয়ে নিচে আসতে। হাফসা তখন নীরাকে নিয়ে নিচে যেতেই দেখলো নিশান আর রফিক নিচে হোটেলের পাশে খালি জায়গাটাতে বনফায়ারের জন্য কাঠ জ্বালিয়েছে, যা শীতল পরিবেশকে উষ্ণ করে তুলেছে। সাথে বারবিকিউ এর আয়োজন করা হয়েছে। নিশান গ্রিল নেটে মেরিনেট করে রাখা মাংসগুলো উল্টে পাল্টে বাটার ব্রাশ করে দিচ্ছে। মাংস পোড়ানোর বেশ সুস্বাদু একটা ঘ্রাণ নাকে এসে লাগছে। তারা দুজন মিলে এসব করছে। হাফসা সবকিছুতে চোখ বুলিয়ে বলল, এসব আয়োজন কখন করলেন স্যার? নিশান হাতের কাজ করতে করতে বলল। এখানে আসার পর থেকে। হাফসা তখন অবাক হয়ে বলল, এত এনার্জি কিভাবে পেলেন স্যার? এত দূর এসে আমরাও তো আগে রেস্ট নিয়েছি। নিশান তখন মৃদু হেসে বলল। আমি অভ্যস্ত এমন জার্নি করে, তাই আমার কাছে এটা তেমন কিছুই না। এতক্ষণে নিশানের নজর পড়ল নীরার ওপর, যে বিড়াল ছানার মতো হাফসার পেছনে লুকিয়ে দাঁড়িয়েছিল। হয়তো সে এখনো তখনকার কথার জের ধরে লজ্জায় নিশানের থেকে লুকিয়ে বেড়ানোর বৃথা চেষ্টা করছে। বলতেই হয় মেয়েটা অনেক লাজুক। তবে ঘুম থেকে উঠে আসায় নীরার ফোলা ফোলা মুখটা নিশানকে আরেক দফা মুগ্ধ করলো। হাফসা নীরাকে নিয়ে বনফায়ারের সামনে বসলো। নিশানের হাতের কাজ সেরে সেও গিয়ে বসলো। নিশানের সাথে সাথে রফিকও গেল। তারা গোল হয়ে আগুনের চারিপাশে বসলো। আগুনের শিখার প্রতিফলন নীরার মুখে পড়াতে তার মুখটা আরো আলোকিত আর মায়াবী দেখাচ্ছে। নিশান তার দৃষ্টি কোনোভাবেই সরিয়ে আনতে পারছে না সেদিক থেকে। তখন হাফসার কথায় তার ধ্যান ভাঙল। স্যার চলুন আমরা ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলি। নিশানের আইডিয়াটা পছন্দ হলো। সে রফিককে বলল, যাও রফিক, একটা বোতল নিয়ে আসো। রফিক উঠে একটা কাচের বোতল এনে মাটিতে রাখতেই হাফসা সেটা ঘুরিয়ে বলল। শুরু করা যাক। বোতল ঘুরতে ঘুরতে মুখটা গিয়ে থামলো রফিকের দিকেই। হাফসা তখন প্রশ্ন করলো, ট্রুথ অর ডেয়ার? রফিক কিছু একটা ভেবে ডেয়ার নিল। হাফসা তখন সুযোগের সদ্ব্যবহার করে বলল, একটু ডান্স করে দেখান রফিক সাহেব। রফিক তখন পড়ে গেল বিপদে। সে তো নাচতে জানে না, দেখা যাবে উল্টাপাল্টা নিচে বসের সামনে তার সম্মান সে খোয়াবে। কিন্তু সে তো ডেয়ার নিয়েই ফেলেছে, কি আর করার, মানা তো আর করতে পারবে না। হাফসা তখন ফোনে একটা গান বাজালো। হিন্দি একটা গান বেজে চলতেই বিস্ময়ে রফিকের চোখ দুটো বড় বড় হয়ে গেল। গানের লাইনটা ঠিক এমন, পল পল না মানে টিঙ্কু জিয়া, হ্যাঁ টিঙ্কু জিয়া। হাফসা ইচ্ছে করেই মজা নিতে এমনটা করেছে। রফিক তখন বিপাকে পড়ে কোনো পথ না দেখে উঠে দাঁড়িয়ে গানের তালে তাল মিলিয়ে কোমরে হাত রেখে ঠুমকো দিয়ে নাচতে লাগলো। হাফসা সেটা দেখে হাসিতে ফেটে পড়ল। নীরা মুখে হাত চেপে হাসি সংবরণ করার চেষ্টা করছে। নীরার অগোচরে নিশানের মনোযোগ তখনও নীরার উপর। রফিক তখন অপদস্থ অনুভব করলো, কিন্তু সেই মুহূর্তে কিছু একটা তার নজরে পড়ল, যা ছিল হাফসার হাসি। এতদিন সে অফিসে কখনো হাফসাকে সেভাবে লক্ষ্য করেনি। কাজের ফাঁকে প্রয়োজনের বাহিরে তেমন একটা কথাও হতো না, কিন্তু এই মুহূর্তে হাফসাকে তার চোখে লাগলো। হাফসা তখন তাকে রেহাই দিয়ে গানটা বন্ধ করে দিতেই রফিক দ্রুত নাচ থামিয়ে বসলো। সে বোতল ঘোরালো, জাগিয়ে থামলো হাফসার মুখোমুখি। হাফসা এবার বড় করে একটা ঢোক গিলল। রফিক এবার সুবর্ণ সুযোগ পেতেই তাকে প্রশ্ন করলো, ট্রুথ অর ডেয়ার?
হাফসা নিশ্চিত রফিক এখন তার উপর প্রতিশোধ তুলতে উল্টাপাল্টা কিছু করাবে তাকে দিয়ে, তাই সে আগে থেকেই সতর্ক হয়ে ঝটপট উত্তরে বলল। ট্রুথ। রফিক হতাশ হলো, তবে হাল ছাড়ল না। সে বুদ্ধি খাটিয়ে প্রশ্ন করলো। বলুন, আপনার সবচেয়ে অদ্ভুত ডাকনামটা কি? এমন প্রশ্নে হাফসা অপ্রস্তুত হয়ে গেল যেন। সে সত্যটা বলতে চাইছে না। তার হাবভাব দেখে রফিক আবারও বলল। গেমে কিন্তু চিটিং করা যাবে না। হাফসা তখন চোখ বন্ধ করে ফটাফট বলে উঠল। রসগোল্লা। মূলত ছোটবেলায় হাফসার স্বাস্থ্য নাদুস নুদুস হওয়াতে তাকে সবাই রসগোল্লা বলেই ডাকতো। এই নাম তার মোটেও পছন্দ ছিল না। ছোটবেলার এই বিরক্তিকর নাম পুনরায় উঠে আসাতে সে বিরক্ত হলো। তার বিরক্তিকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিতে রফিক বলল। ঠিক আছে, এখন থেকে আপনাকে আমি এই নামেই ডাকবো। হাফসার সঙ্গে সঙ্গে চোখ রাঙালো। রফিক এতে চুপ মেরে বসে গেল। এবার নিশানের পালা বোতল ঘোরানোর। নিশান যখন বোতল ঘোরালো, তা গিয়ে থামলো নীরার দিকে। নিশান সময় অপচয় না করে নীরাকে জিজ্ঞাসা করলো। ট্রুথ অর ডেয়ার? নীরা তখন ট্রুথ নিল। নিশান যেন মনে মনে এটাই চাচ্ছিল। সে সুযোগের সঠিক ব্যবহার করে প্রশ্ন করলো। ডু ইউ লাইক সামন? নীরা নিশানের কথার তাৎপর্য বুঝে স্তম্ভিত হলো। সে উত্তর দিতে সময় নিল, তবে স্বল্প বাক্যে উত্তর দিল ঠিকই। হুম। নিশান তখন আবারও প্রশ্ন করলো। কে সে? নীরা তখন তার বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে বলল। গেমের নিয়ম কারো দিকে বোতলের মুখ পড়লে শুধু একটা মাত্র প্রশ্ন করা, যে আপনি করে ফেলেছেন, আমি উত্তর দিয়েছি। নিশান বুঝলো নীরা এখানে কৌশল খাটিয়ে কথাটা এড়িয়ে গেল, তাই সেও আর কিছু জিজ্ঞাসা করলো না। এবার নীরার পালা এলো। নীরা বোতল ঘোরাতেই নিশানের দিকে বোতলের মুখ থামলো। নীরা ট্রুথ অর ডেয়ার বলতেই নিশান ডেয়ার নিল। তখন নীরা কিছু বলার আগেই হাফসা আগ বাড়িয়ে বলল। যেহেতু ওয়েদার অনেক সুন্দর, তাই প্লিজ একটা গান গেয়ে শোনান স্যার। রফিক তখন উৎফুল্লতা নিয়ে বলল। আমি গিটার ব্যবস্থা করছি। রফিক উঠে চলে গেল হোটেলের ভিতর। কিছুক্ষণ পর সে হোটেলের কর্তৃপক্ষকে বলে গিটার ম্যানেজ করে নিয়ে এসে নিশানের হাতে ধরিয়ে দিল। হাফসা আর রফিক তখন আগ্রহ নিয়ে অপেক্ষা করছে নিশানের গলায় গান শোনার জন্য। নীরারও তখন মনে আগ্রহ কাজ করলো। এদিকে এদের কর্মকাণ্ডে নিশান হতভাগ। পর মুহূর্তেই নীরার চোখে কৌতূহল দেখে নিশান মৃদু হেসে গিটার হাতে নিয়ে আঙ্গুলের ছোঁয়ায় টুংটাং সুর তুলল। সুরের মূর্ছনায় তালে তাল মিলিয়ে মনের শুকনো কিছু অনুভূতি তুলে ধরতে গানের মধ্য থেকে সে কিছু লাইন গাইল। क्या मोहब्बत है, क्या नजारा है, हमने तो पल पल तड़प के पल गुजारा है, हमने तो पल पल तड़प के पल गुजारा है, क्या तमन्ना है, क्या इशारा है, हमने तो पल पल तड़प के पल गुजारा है। নিশান পুরোটা গান নীরার চোখে চোখ রেখে গাইল। তার কাছে এটা শুধুই কোনো গানের লাইন ছিল না, বরং এটা ছিল তার হৃদয়ের অপ্রকাশিত কিছু অনুভূতি, যা সে সুরের তালে সহজেই প্রকাশ করছে। এমনিতেই নিশানের কণ্ঠস্বর বেশ গভীর আর আকর্ষণীয়। তার উপর তার খালি গলায় গাওয়া গানটি যেন নীরার হৃদয়ে গিয়ে বিঁধল। নীরা গভীর থেকে উপলব্ধি করতে পারল তার প্রতি নিশানের প্রকাশ্য অনুভূতিগুলো, যা তার হৃদয়কেও প্রভাবিত করল। পরদিন দুপুর 12টায় নিশান মিটিং অ্যাটেন্ড করতে গেল। ম্যানেজার রফিকও তার সঙ্গে মিটিং রুমেই রয়েছে। 5 তারকা হোটেল হওয়াতে এখানে বিজনেস স্যুটের ব্যবস্থা রয়েছে বলে মিটিংটা হোটেল বিল্ডিংয়েই আয়োজন করা হয়েছে। টানা 1 ঘন্টা মিটিং শেষ করে সফলভাবে তাদের ডিল ফাইনাল হলো। কথা শেষে ক্লায়েন্টদের সাথে কর্মর্দন করে নিশান মিটিং রুম থেকে বেরিয়ে এলো। ম্যানেজার রফিকও হাতে কিছু ফাইল নিয়ে নিশানের পিছু পিছু বেরিয়ে এলো। নিশান রুমে গিয়ে শাওয়ার নিয়ে বেরিয়ে তৈরি হয়ে সকলকে নিচে বুফেতে নিয়ে গেল লাঞ্চের জন্য। সেখানে তারা তাদের পছন্দ মতো খাবার নিজের মতো প্লেটে তুলে নিল। প্লেট হাতে সবাই একত্রে টেবিলে বসতেই নিশান তাদের বলল, যেহেতু কালই তারা বাড়ি ফিরবে, তাই বিকেলে সবাইকে সে জাফলং ঘুরিয়ে নিয়ে আসবে। জাফলং ঘুরতে যাওয়ার কথা শুনে খুশিতে হাফসার মুখ প্রজ্বলিত হলো। তাদের মাঝে নীরা নীরব দর্শক মাত্র। সে তো এসবে অভ্যস্ত নয়। সারা জীবন তো সে শুধু সবার মন রাখতে গিয়ে নিজে পুড়েছে। অনেক আগেই তার মন থেকে সব শখ আহ্লাদ মরে গিয়েছে। এখন হুট করে নিশান তার জীবনে এসে তাকে প্রলোভন দেখাচ্ছে, তার বিলুপ্ত হওয়া শখ আহ্লাদগুলোকে পুনরায় উজ্জীবিত করছে। দুপুর গড়িয়ে বিকেল হতেই তারা তৈরি হয়ে বেরিয়ে পড়ল জাফলংয়ের উদ্দেশ্যে।
সিলেট শহর থেকে প্রায় ৪৯ কিলোমিটার দূরত্বে জাফলং। জাফলং যাওয়ার পথে তাদের চোখ ধাঁধিয়ে গেল দুপাশে ঘন সবুজ চা বাগান দেখে। 2 ঘন্টার পথ অতিক্রম করে তারা অবশেষে পৌঁছে গেল তাদের গন্তব্যস্থলে। লোক মুখে জাফলং মূলত পাথুরে নদী এবং স্বচ্ছ পানির জন্য পরিচিত, যাকে সবাই প্রকৃতির কন্যা হিসেবে চিনে। এখানকার পিয়াইন নদীর স্বচ্ছ পানি আর তার নিচে সাদা ধূসর কালচে এবং কখনো কখনো লালচে বা খয়েরি রঙের ছোট বড় অসংখ্য নুড়ি পাথর এক অদ্ভুত সৌন্দর্য তৈরি করেছে। এই নদীর পানি অত্যন্ত স্বচ্ছ হওয়ায় নদীর তলদেশে পড়ে থাকা পাথরগুলো উপর থেকে কাচের মতো দেখা যায়। রৌদ্রোজ্জ্বল দিনে যখন সূর্যের আলো স্বচ্ছ পানির নিচে পাথরের উপর পড়ে, তখন সেগুলো ঝিকমিক করে ওঠে। পাথরের উপর দিয়ে পানির কলকল করে বয়ে চলা শব্দ হৃদয়ে এক অন্যরকম প্রশান্তি দিয়ে যায়। ওপারে সুউচ্চ সবুজ পাহাড় এবং সেখান থেকে নেমে আসা ছোট ছোট ঝর্ণা জায়গাটাকে রূপকথার কল্পনা ওপারে সুউচ্চ সবুজ পাহাড় এবং সেখান থেকে নেমে আসা ছোট ছোট ঝর্ণা জায়গাটাকে রূপকথার কল্পনা রাজ্যের মতো মায়াবী করে তুলেছে। নীরা তার জীবনে এই প্রথম এই সৌন্দর্যগুলো নিজের চোখে মুগ্ধ হয়ে অনুধাবন করছে। সে হাত বাড়িয়ে নদী থেকে কিছু রং বেরঙের পাথর হাতে তুলে নিল। সেগুলো হাতে নিয়ে তার চোখ দুটো খুশিতে প্রশস্ত হলো। নিশান তার প্রত্যেকটা পদক্ষেপ শুকনো চোখে লক্ষ্য করছে। সে খোলা মনে নীরাকে এসব উপভোগ করতে দেখে প্রশান্তি নিঃশ্বাস ছাড়ল। সে তো এটাই চেয়েছিল, যেন নীরা তার অতীতের ভয়ঙ্কর স্মৃতিগুলো থেকে বেরিয়ে এসে নতুন করে জীবন চলতে শিখে। সে তার উদ্দেশ্যে সফল হয়েছে। সে দূরে দাঁড়িয়ে নীরাকে তার মতো করে সব উপভোগ করতে দিল। দূর থেকে সে দেখছে নীরা আজ হাফসার সাথে তাল মিলিয়ে হেসে খেলে চলেছে, ছবি তুলছে, চোখ ভর্তি প্রফুল্লতা নিয়ে মন খুলে কি যেন বলছে। নীরার এই প্রশস্ত প্রাণবন্ত হাসিটাই যেন নিশানের কাছে অমূল্য এক সম্পদ। আজ বোধহয় সে এতদিন পর রাতে শান্তির একটা ঘুম দিতে পারবে। এই ভেবে নিশান তার ক্লান্ত চোখের পাতা প্রশান্তিতে বুঝে ফেলল। রফিক দাঁড়িয়ে তার স্যারকে দেখে মনে মনে আওড়ালো। একেই বোধ হয় নিঃস্বার্থ ভালোবাসা বলে। সারাদিন তাদের ঘোরাফেরা শেষ হলে নিশান তাদের হোটেলে ফিরিয়ে আনলো। পরদিন সকাল সকাল উঠে সবাইকে নিয়ে সে আবার বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিল। এই 2 দিনের সফরেই তাদের মধ্যে তৈরি হয়েছে কত শত সুমধুর স্মৃতিঘন মুহূর্ত। নীরা জানালার বাইরে তাকিয়ে এসব ভাবতে লাগলো। ভাবনার মাঝেই নীরার চোখ লেগে এলো। আবারও দীর্ঘ পথের সমাপ্তি ঘটিয়ে নিশানের গাড়ি থামলো নীরা আর হাফসার অ্যাপার্টমেন্টের সামনে। নীরাকে এবারও গাড়ির দরজা নিজে খুলতে হলো না। নিশা নিজেই বেরিয়ে এসে তার পাশের দরজা মেলে ধরল। নীরা ধীরে সুস্থে নেমে এলো। হাফসা গাড়ির ট্রাঙ্ক থেকে ব্যাগ বের করে হাতে নিল। এতটা পথ জার্নি করে তার শরীর কেমন ম্যাচ ম্যাচ করছে, তাই সে নিশানের কাছে বিদায় নিয়ে নীরাকে সাথে করে অ্যাপার্টমেন্টের ভিতরে চলে গেল। যাওয়ার সময় নীরার মন কেমন যেন ভার ভার লাগলো। এমনটা কেন লাগছে তার সেটা অজানা। সেদিনের পর আরও 2 মাস কেটে গেল। এর মধ্যে 3 মাস পূরণ হতেই রাকিবের সাথে আইনিভাবে তার ডিভোর্স কার্যকর হয়ে গেল। কিন্তু এর মাঝে নিশানের সাথে তার একটিবারও দেখা হলো না। নীরা ভাবলো নিশান হয়তো তার কথা ভুলে গেছে, তাই সে নিজেও পড়ায় মন দিল। কয়দিন যাবৎ সে ভার্সিটিতে ক্লাস করা শুরু করেছে। সারাদিন সে বইয়ের পাতায় মুখ গুজে বসে থাকে, নিজেকে ব্যস্ত রাখে। তবুও কেন যেন নিশানের ভাবনা তার মাথায় বারবার ঘুরপাক খায়। একদিন বৃহস্পতিবার রাতে হুট করে নিশান কল করে হাফসার মাকে জানায় যে তার বাবা মা এবং বোন দেশে ফিরেছে, কাল দুপুরে তাদেরকে নিয়ে সে আসছে। হাফসার মা সেটা শুনে তোড়জোড় করে রান্নাবান্নার আয়োজন শুরু করে দেয়। নীরা বুঝলো না হঠাৎ নিশান কেন তার পরিবার নিয়ে এখানে আসছে। পরদিন কথা মতো দুপুরে নিশান তার পরিবারকে নিয়ে হাজির হলো। নীরা তার রুমেই ছিল। নিশানের মা হাফসার মায়ের সাথে আন্তরিকতা বিনিময় করে নীরাকে দেখতে চাইলেন। হাফসার মা হাফসাকে বলল নীরাকে তৈরি করে আনতে। সেও তাই করলো। রুমে গিয়ে আলমারি থেকে সুন্দর একটা 3 পিস বের করে সে নীরাকে সেটা পরতে বলল। নীরা মনে কিছু একটা আশঙ্কা নিয়ে সেটা পরে বের হতেই হাফসা তাকে বসিয়ে তার মুখে হালকা মেকআপ করে দিল। এরপর তার মাথায় ওড়না টেনে তাকে বাহিরে নিয়ে এলো। ওদিকে নীরাকে দেখা মাত্রই নিশানের মা নিজেই উঠে তাকে নিজের সঙ্গে এনে বসালেন। নীরা ভদ্রতা সুলভ সবাইকে সালাম জানালো, কিন্তু নিশানের দিকে তাকালো না। বিপরীতে নিশান তো শুরু থেকেই তার দিকে পলকহীন তাকিয়ে। নিশানের পরিবারের সকলে আধুনিক ধাঁচের। মনে মনে সে ঘাবড়েছিল নিশানের মা না জানি কিভাবে তাকে দেখবেন। কিন্তু তাকে ভুল প্রমাণ করে তিনি নীরার চিবুকে হাত রেখে বললেন, বাহ, কি মিষ্টি দেখতে, মাশাল্লাহ। বলতে হবে আমার ছেলের পছন্দ আছে। নীরা চোখ তুলে তাকাতেই তিনি পুনরায় বললেন, আমি এখানে এসেছি আমার পাগল ছেলেটার জন্য তোমার হাত চাইতে। ও অনেক আগে থেকেই আমাকে তোমার কথা বলতো।
তখন আমারও খুব ইচ্ছে ছিল তোমাকে দেখার, আজ সেটা পূরণ হলো। বলো, তুমি কি আমার ছেলেকে বিয়ে করবে? নীরা মাথা নিচু করে মনের সংকোচ নিয়ে মৃদু গলায় বলল, ক্ষমা করবেন এভাবে বলার জন্য। আমি ওনার অনুভূতিকে অসম্মান করছি না, কিন্তু উনি কি আপনাদেরকে আমার অতীত সম্পর্কে বলেননি? আমি তো একজন ডিভোর্সি মেয়ে, উনি একজন এস্টাবলিশ ছেলে। একজন মা হিসেবে নিশ্চয়ই আপনি চাইবেন না আপনার ছেলে এমন একটা মেয়েকে বিয়ে করুক। নীরার এমন কথায় মিসেস শিকদার তখন হেসে তার মাথায় হাত বুলিয়ে বললেন, তুমি অনেক সভ্য একটা মেয়ে। নিশানের কাছে আমি তোমার অনেক প্রশংসা শুনেছি, আর চোখেও দেখছি। যা হয়েছে তাতে তোমার কোনো দোষ নেই। তুমি তখন পরিস্থিতির শিকার ছিলে। আর সমাজে ডিভোর্সি মেয়ের কি আবার বিয়ে হয় না? তারা কি জীবনে সুখে থাকা ডিজার্ভ করে না? আমি সেকালের মন মানসিকতা নিয়ে চলি না, আমার ছেলের ইচ্ছেকেই প্রাধান্য দিয়ে এসেছি সব সময়। তাই ও যদি তোমাকে পছন্দ করে তাতে আমাদের আপত্তি কিসের? আর বিয়ের পর কখনো যদি আমার ছেলে তোমার ইচ্ছের বিরুদ্ধে কিছু করেছে, তখন আমাকে বলবে, আমি দেখে নিব। আমরা তোমাকে স্বাধীনতা দেব, যা একটা মেয়ের ন্যায্য অধিকার। মিসেস শিকদারের এমন অমায়িক কথায় নীরার চোখে অশ্রু জমে এলো। সে কখনো ভাবেনি এতটা ভালোবাসা সে পাওয়ার যোগ্য। মিসেস শিকদার তখন তাকে জড়িয়ে ধরে বললেন। তুমি আমার নীরার আরেকটা তখন মেয়ে। চোখ নিশানের পাশে বসে থাকা মেয়েটার দিকে গেল। মেয়েটা তার সমবয়সী হবে। মেয়েটার চেহারায় নিশানের সঙ্গে মিল রয়েছে। মেয়েটা তখন উঠে এসে তার অন্য পাশে বসে বলল, মিসেস শিকদার। আমিও তাহলে হবু ভাবির সাথে পরিচয় হয়ে নেই আম্মু। তাকে চোখের ইশারায় অনুমতি দিতে মেয়েটা নীরার হাত ধরে বলল, আমি নিশাত, তোমার একমাত্র হবু ননদ। আমাকে তোমার ননদ হিসেবে পছন্দ হয়েছে তো? নীরা তখন ফিক করে হেসে বলল। অনেক। নিশান তখন নীরার সম্মতি বুঝে উঠতেই তার অশান্ত হৃদয় শান্ত হলো। একটা অনিশ্চয়তার ভারী বোঝা যেন তার মাথা থেকে নামলো। নীরা উঠে নিশানের বাবার থেকেও দোয়া নিয়ে নিল। হাফসার মা তাদের সবাইকে দুপুরের খাবারের জন্য ডাইনিংয়ে নিয়ে বসালেন। নিশানের মা আগে থেকেই সব প্রস্তুতি নিয়ে এসেছিলেন, তাই তিনি নীরাকে একেবারে আংটি পরিয়ে দিয়ে তার হাতে 5,000 টাকা ধরিয়ে দিয়ে গেলেন। তারা অবশেষে কথাবার্তা পাকাপাকি করে বিয়ের দিন তারিখ নির্ধারণ করে গেল। যাওয়ার পূর্বে নীরার দিকে তাকিয়ে নিশানের মুচকি হাসি দেখে এখন হাফসা তাকে খেপাচ্ছে। নীরা পড়ল মুশকিলে। এত লজ্জা সে রাখবে কোথায়? দিন কাটতে লাগলো আর বিয়ের দিন তারিখ এগোতে থাকলো। কিন্তু নীরার মনে একটা কিন্তু রয়েই গেল। সবকিছু ভালোই ভালোই হবে তো? নীরার যেন বিশ্বাসই হতে চাইছে না তার জীবনেও যে এমন সুখকর পরিবর্তন আসতে চলেছে। আচ্ছা, তারও কি তাহলে জীবনে সুখ আসবে? এতদিন লোকের করা অত্যাচার আর দেওয়া দুঃখ যেন তার চিন্তাধারাকে নেতিবাচক করে তুলেছে। তাই তার জীবনের একটি বড় পরিবর্তনকেও তার কল্পনা মনে হচ্ছে। আজ নীরার হলুদ সন্ধ্যা। নীরাকে হলুদ শাড়িতে মুড়িয়ে হলুদ দিয়ে দেওয়া হচ্ছে। নিশানের বাড়ি থেকে হলুদের ডালা সাজিয়ে পাঠানো হয়েছে। যেহেতু নীরার জীবনে এটা তার দ্বিতীয় বিয়ে, তাই এমন আনুষ্ঠানিকতা তার কাছে লজ্জাজনক। অন্যদিকে নিশানের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। তার তো জীবনে নীরাই প্রথম। তাই তার পরিবারের ক্ষেত্রে নিশানের এই গুরুত্বপূর্ণ দিনকে আরও স্মৃতিময় করে তুলতে এমন ঘটা করে আয়োজন করাটাই স্বাভাবিক। হলুদের আয়োজনটা আরও বড় করে করার কথা ছিল, কিন্তু নীরার অনুরোধে ঘরোয়াভাবেই তাকে হলুদ পরিয়ে দেওয়া হচ্ছে। অপরদিকে নিশানেরও হলুদ সন্ধ্যা আজ। সকালে একবার তাকে হলুদ পরিয়ে তার মা আর বোন মিলে গোসল করিয়ে দিয়েছে। নিশান বিরক্ত হয়ে স্টেজে বসে নীরার কথাই ভেবে চলেছে। নিশানের দিকের আত্মীয় স্বজনেরা তাকে এক এক করে হলুদ পরিয়ে চলেছে, কিন্তু তার আশেপাশে এত এত মানুষ উপস্থিত থাকা সত্ত্বেও তার মন গিয়ে পড়ে আছে নীরার কাছে। যত বিয়ের দিন এগোচ্ছে তত তার ব্যাকুলতা বাড়ছে। তাই মনের ইচ্ছেতে সাই জানিয়ে সে আর বসে থাকতে পারল না। হুট করে উঠে নীরাকে দেখার উদ্দেশ্যে চুপি চুপি চলে এলো নীরার অ্যাপার্টমেন্টের নিচে। নীরা আনমনা হয়ে বসেছিল। হঠাৎ করে ফোনে মেসেজ পাওয়া মাত্র সে দেখলো নিশান তাকে নিচে আসতে বলছে। নীরা চমকিত হয়ে আড়ালে গিয়ে নিশানকে মেসেজের উত্তরে লিখলো সে পারবে না এটা করতে, কেউ দেখলে তাদের মন্দ বলবে। নিশান তার কথাই মানল না, উল্টো বলল নীরা নিচে না গেলে সে উপরে চলে আসবে তাকে দেখতে। কে কি ভাবছে সে সেটা দেখবে না। নীরা এবার তাকে শান্ত করতে বারান্দায় গিয়ে উকি মারল। নিশান তাকে দেখে হাত নাড়ল, ইশারায় নামতে বলল। নীরা কাঁদো কাঁদো মুখ করে নিশানকে হাত জোর করে অনুরোধ করে বলল চলে যেতে, কিন্তু নিশান পলক না ফেলে নীরার দিকে তাকিয়ে রইল। পর মুহূর্তে ফোনে কিছু একটা টাইপ করলো সে। নীরা মেসেজ পেল। স্ক্রিনের উপরে লেখা ভেসে উঠেছে, এই হলুদ পরিটা কি আমার বউ হতে চলেছে, নাকি ও আমার প্রত্যেক রাতের স্বপ্ন যা ঘুম ভাঙার সাথে সাথে উধাও হয়ে যাবে? নিশানের এমন কথায় নীরার মায়া হলো।
কেউ কি কাউকে এতটা ভালোবাসতে পারে? নিশানের ব্যবহারে নীরার মনে হচ্ছে যেন সে প্রথমবারের মতো বিয়ের পিড়িতে বসছে। তার কাছে প্রত্যেকটা অনুভূতি নতুন হয়ে ধরা দিচ্ছে, ভিন্ন হয়ে ধরা দিচ্ছে। তার হৃদয়ে ভালো লাগার অন্যরকম কিছু অনুভূতি তৈরি হয়ে চলেছে। সে এবার সকল জড়তা কাটিয়ে বেরিয়ে আসতে চাইল, সকল বাধা বিপত্তি পেরিয়ে উপভোগ করতে চাইল প্রত্যেকটা মুহূর্ত। নিশা নিজেই তাকে এই প্রলোভনটা দেখিয়েছে। তবে যেহেতু এখন নিশানে নীরাকে দেখা পূরণ হয়েছে, তাই নিশানকে সে আবার অনুরোধ করলো চলে যেতে। একবার তাদের বিয়ে হয়ে গেলেই তো আর এভাবে দেখতে আসা লাগবে না। নিশানের উজ্জ্বল মুখটা এবার একটু বিবর্ণ দেখালো। সে হতাশ হয়ে মুখ লটকে গাড়িতে উঠে চলে গেল। নীরা তার কর্মকাণ্ড দেখে ফিক করে হেসে ফেলল। পরদিন সকাল সকাল উঠিয়ে নীরাকে পার্লারে নিয়ে গেল হাফসা। আজ তাদের বিয়ের দিন। নিশানদের বাড়ি থেকে নীরার জন্য অনেক সুন্দর খয়েরি রঙের লেহেঙ্গা, সাথে মিলিয়ে মাথা থেকে পা পর্যন্ত ডায়মন্ডের গহনা পাঠানো হয়েছে। নীরাকে সাজিয়ে তার গহনাগুলো তুলে দিতেই সেগুলো জ্বলজ্বল করছে। সেটা দেখে পার্লারের মহিলার চোখ ধাঁধিয়ে গেল। সে বিমোহিত হয়ে বলল, তুমি অনেক ভাগ্যবতী, তোমার স্বামীর পছন্দ আছে বলতেই হবে। হাফসা তখন তার সাজের মাঝে নীরার হয়ে উত্তর দিল, হবেই তো, নীরা তার হবু স্বামীর অনেক শখের নারী। স্যার পারলে পুরো দুনিয়াটা নীরার জন্য এনে দেয়। পার্লারের মহিলা তখন আফসোস করে বললেন, আসলে এমন ভালোবাসা পেতে আসলেই ভাগ্য লাগে, যা সবাই পায় না। নীরার শ্বাস শেষ হলে হাফসা একটা ক্যাব ডাকলো। হাফসা একটা ক্যাব ডাকলো। নীরাকে নিয়ে সে বড় একটা কনভেনশন হলের সামনে থামলো। ভিতরেই নিশান সহ তার পরিবার, সকল আত্মীয় স্বজন এবং অফিসের কর্মকর্তারা উপস্থিত। নীরা উদ্বিগ্ন হয়ে পা বাড়ালো। তাকে দেখা মাত্র নিশাত এগিয়ে এসে তার ভারী লেহেঙ্গাটার আরেক পাশ ধরে সামলালো, যেন নীরার হাঁটতে সমস্যা না হয়। নিশান তার পরিচিত মানুষদের সঙ্গে কথা বলছিল। তার গায়ে নীরার লেহেঙ্গার রঙের সাথে মিলিয়ে পড়া শেরওয়ানি। হঠাৎ কথার ফাঁকে সামনের দিকে ফিরে নীরার উপর তার নজর পড়তেই সে থমকে গেল। তার হাত আপনা আপনি বুকের বাম পাশে চলে গেল। নীরাকে যেন আজ জীবন্ত কোনো পুতুলের মতো লাগছে। নিশান এগিয়ে গিয়ে নীরাকে স্টেজে তুলল। সবাই তাদের জুটির প্রশংসা করছে, কোথাও কোনো সমালোচনা করছে না। নিশান বুঝে শুনে সবাইকে দাওয়াত দিয়েছে যেন নীরাকে কোনোভাবেই কারোর সামনে অস্বস্তিতে পড়তে না হয়। পরিবেশ ইতিবাচক বুঝে নীরা তার ভীতি কাটিয়ে উঠল। ওদিকে হাফসাকে দেখে রফিক ডাক ছুড়ল, এই রসগোল্লাটা কেমন আছেন? হাফসা এতে চটে গেল, তার ডাকের উত্তর না দিয়ে অন্যদিকে চলে গেল। রফিকও সেদিকে ছুটল। ক্যামেরাম্যান স্টেজে বসা নিশান আর নীরার ছবি তুলে দিচ্ছে। নিশান তখন নীরার কানের কাছে এসে ফিসফিস করে বলল, ইউ আর লুকিং লাইক এ মাই কুইন, মিসেস শিকদার। হুট করে নিশানের এতটা কাছে আসাতে নীরার বুকটা ধরফর করে উঠল। নিশান কখনো তার এতটা কাছে আসেনি, এই প্রথম। তারই সাথে সে নিশানের শেষের এমন সম্বোধনে লজ্জায় নেতিয়ে পড়ল। একটু পর কাজী এলে সকলের উপস্থিতিতে তাদের বিয়ের কবুল পড়ানো হলো। মোনাজাতে তাদের সুন্দর একটা ভবিষ্যতের জন্য দোয়া করা হলো। সকল আনুষ্ঠানিকতা শেষ করে সন্ধ্যার পর নীরাকে নিশানদের বাড়িতে তুলে আনা হলো। নিশাত নীরাকে সুন্দর করে বসিয়ে দিয়ে গেছে নিশানের কক্ষে। বড় রুমটা ফুল দিয়ে বেশ সুন্দর করে সাজানো হয়েছে। ফুলের সুবাস চারিদিকে একটা সুন্দর মোহাবিষ্ট পরিবেশ তৈরি করেছে। নীরা এর আগেও এই বাড়িতে এসেছে, কিন্তু নিশানের রুমে তার আসা হয়নি তখন। হঠাৎ দরজা খোলার আওয়াজে নীরা নড়ে চড়ে উঠল। মনে একটা প্রশ্ন উঠে এলো, আজ কি তাহলে তাদের বাসর রাত? প্রশ্নটা মাথায় এসে টোকা দিতেই নীরা চলে গেল রাকিবের সাথে বিয়ের পর সেদিন রাতে। তার সাথে ঘটা সে নিষ্ঠুরতম মুহূর্তটাই। অযাচিত অনিশ্চয়তায় তার সারা শরীর থরথর করে কাঁপছে, হৃদয় নীলাভ হয়ে আসছে। তখন নিশান এসে পাশে বসে নীরার গালে আলতো হাত ছোঁয়াতেই নিশানের স্পর্শ পেয়ে নীরা আতঙ্কে কেঁপে ছিটকে সরে গেল। নিশান সেটা লক্ষ্য করে দূরত্ব বাড়িয়ে বলল, কি হলো নীর? আমার স্পর্শ কি কোনোভাবে তোমাকে অস্বস্তি দিয়েছে? আমি তাহলে সরে যাচ্ছি। নীরার চোখ দুটো ছলছল করে উঠল। সে মুখ ফুটে কিছু বলতেও পারছে না। নিশান তখন মুচকি হেসে বলল। নীরা তখন সঙ্গে সঙ্গে উঠে উঁচু করে এলো। নিশান আগে থেকেই জায়নামাজ বিছিয়ে রেখেছিল তার জন্য। নীরা নিশানের পেছনে দাঁড়ালো। তারা একসাথে নামাজ আদায় করলো, একসাথে হাত তুলে মোনাজাত করলো। অবশেষে নামাজ আদায় করে নীরার মনের সকল আশঙ্কা কেটে প্রশান্তি চলে এলো। নিশান উঠে জায়নামাজ ভাঁজ করে বিছানা থেকে একটা বালিশ হাতে নিয়ে বলল, তুমি কোনো চিন্তা করো না। তুমি যে পর্যন্ত স্বাভাবিক অনুভব না করছো, আমি তোমাকে স্পর্শ করব না। আমি তোমাকে ভোগ করতে বিয়ে করিনি, বরং তোমাকে ভালোবেসে বিয়ে করেছি। যদি কখনো তোমাকে স্পর্শ করি, তাহলে সেটা হবে আমার ভালোবাসার বহিঃপ্রকাশ। যে মুহূর্তগুলো সুন্দরতম স্মৃতি হয়ে তোমার মনে গেঁথে থাকবে। তুমি এখানে নিশ্চিন্তে ঘুমাও,
আমি আলাদা করে চলে যাব। নীরার মনে অনুতাপ কাজ করলো। সে উঠে নিশানের পাশে গিয়ে দাঁড়ালো। নিশানের হাতে হাত রেখে ভাঙা গলায় বলল, আপনি আমার স্বামী, আমার উপর আপনার পূর্ণ অধিকার রয়েছে। আপনি আমার জন্য এতদিন কত কিছু করেছেন। আমার কোনো সাধ্য নেই আপনাকে আপনার অধিকার থেকে বঞ্চিত করার। নিশান আপত্তি নিয়ে বলল, আমি শুধু বুঝি তুমি যেটাতে খুশি আমিও তাতে খুশি। তোমাকে কষ্ট দিয়ে আমি কিছুই করব না। তুমি ফ্রেশ হয়ে এসে ঘুমিয়ে পড়ো নীর। আজ তোমার উপর দিয়ে অনেক ধকল গেছে। নিশান নীরাকে বুঝিয়ে চলে যেতে নিলে নীরা তার হাত ধরে তাকে থামালো। নিশান প্রশ্নসূচক দৃষ্টি নিয়ে পেছন ফিরে তাকাতেই নীরা মাথা নাড়িয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি আমার কাছে অনেক মূল্যবান। আমি অনেক ভালোবাসি আপনাকে। ভালোবাসি আপনার নিঃস্বার্থ ভালোবাসাকে। আমাদের জীবন এত গুরুত্বপূর্ণ একটি রাতে এভাবে আমাকে ফেলে রেখে যেতে কি আপনার বুকে একটু বাঁধবে না? এই প্রথমবার নীরার মুখে ভালোবাসার স্বীকারোক্তি শুনে নিশান থমকে গেল। সে অবিশ্বাস নিয়ে বলল, তুমি এইমাত্র যা বলে এটা কি সত্যি বলেছ, নাকি আমি কেন ভুল শুনলাম? সত্যি অনেক ভালোবাসি, নিজের চেয়েও বেশি। নীরা এবার মনের সাহস জুগিয়ে মাথা তুলে নিশানের চোখে চোখ রেখে বলল। কথাটা বলে আর এক মুহূর্ত অপচয় না করে নীরা নিশানের বুকে মুখ লুকালো। নিশান তার সম্মতি বুঝে নীরাকে তার উষ্ণ আদরে ভরিয়ে দিতে লাগলো। তখন নীরার শরীরের কিছুটা অংশ উন্মুক্ত হতেই নিশান দেখলো তার শরীরের অজস্র দাগ। অনুতাপে নিশানের চোখ বেয়ে আপনা আপনি অশ্রু গড়িয়ে দু এক ফোঁটা নীরার শরীরে পড়ল। নীরা সেটা অনুভব করতেই ধরফরিয়ে নিজেকে আবৃত করে অশ্রু বিজড়িত কণ্ঠে বলল, আমি এই জন্যই বলেছিলাম আমাকে বিয়ে করবেন না। আপনি যতবারই আমার কাছে আসবেন এই চিহ্নগুলো প্রমাণ করবে আমি পূর্ব অন্য কারো দ্বারা ব্যবহৃত। আপনি বরং আমাকে ছেড়ে। নীরার বাকিটা কথা বলার আগেই নিশান তার তর্জনী আঙ্গুল নীরার ঠোঁটে রেখে তাকে থামিয়ে দিল। নীরা করুণ দৃষ্টি নিয়ে নিশানের দিকে তাকিয়ে রইল। নিশান তখন বলল, আর কখনো নিজেকে এমন তুচ্ছ করে কথা বলবে না। তুমি 10 বাচ্চার মা হলে তোমাকে গ্রহণ করতে আমার কোনো আপত্তি ছিল না। ব্যর্থতা আমার ছিল। আমি কেন সময় মতো তোমাকে সেই নরকের যন্ত্রণা থেকে উদ্ধার করতে পারিনি। আমি সারা জীবন নিজেকে এর জন্য ক্ষমা করতে পারবো না। নীরা তখন নিশানের গালে হাত রেখে বলল, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এতে আপনার কোনো দোষ ছিল না। আপনি যদি এটার জন্য নিজেকে দায়ী করেন তাহলে আমি কষ্ট পাবো। সেদিন রাতে আল্লাহ যদি আপনাকে সময় মতো সেইখানে না পাঠাতেন তাহলে পরের দিন আমার মৃত লাশটাও সেখানে পাওয়া যেত। এমন কথায় অমনি নিশান ভরকে গিয়ে বলল, খবরদার এমন বাজে কথার মুখেও আনবে না। আমি বেঁচে থাকতে তোমার কোনো কিছু হতে দেব না। নিশানকে রাখতে দেখে তাকে শান্ত করতে নীরা বলল। ঠিক আছে, আর কখনো বলবো না। কথাটা বলে নীরা উঠে যেতে নিলে নিশান তাকে পুনরায় শুয়ে বলল, আমাকে এভাবে কাছে টেনে এখন কোথায় পালাতে চাইছো? এই দাগগুলো আপনাকে কষ্ট দিচ্ছে, আমি তাই চাই না। আমি চাই তোমার প্রত্যেকটা কষ্টকে নিজের ভালোবাসা দিয়ে ভুলিয়ে দিতে। ঠিক তেমনই আমার ভালোবাসার ছয় আমি তোমার ক্ষত চিহ্নগুলো একেবারের জন্য সারিয়ে ফেলবো। আমাকে বিশ্বাস করো তো তুমি? নীরা সঙ্গে সঙ্গে উপনিজ মাথা দুলালো। নিশান তখন সম্মতি পেতেই নীরাকে তার গভীর ভালোবাসার আলিঙ্গনে জড়িয়ে নিল। যত সময় অতিবাহিত হতে লাগলো ততই নীরার কাছে আজকের রাতটা কল্পনার মতো সুন্দর মনে হতে লাগলো। নীরা আর নিশানের বিয়ের প্রায় 1 মাস হয়ে এসেছে। তাদের বিয়ের কিছুদিন পরই নিশানের পরিবার আবারও অস্ট্রেলিয়াতে ফিরে যায়। এই কয়দিনে নিশানের যত্নে নীরা পুরোপুরি স্বাভাবিক একটা জীবনে ফিরতে পেরেছে। সে মন খুলে কথা বলতে শিখেছে, নিজেকে মেলে ধরতে শিখেছে। নিশানের সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত সে উপভোগ করছে। নিশান তাকে ছোট বাচ্চার মতো যত্ন করে, এমনকি রান্নায়ও তাকে সাহায্য করে। নীরার স্বভাবে আবারও সেই আগের চঞ্চলতা ফিরে এসেছে। ইদানিং নীরা নিশানের সামনে বাচ্চাসুলভ আচরণ করে ঘুরে বেড়ায়। নিশানও সারাক্ষণ তাকে আশকারা দিয়ে মাথায় তুলে রাখে। সময়টা তখন সকাল 8টা। নীরা নিশানের জন্য রান্নাঘর থেকে কফি বানিয়ে এনে রুমে ঢুকতেই শুনতে পেল নিশান ফোনে কার সাথে যেন রাগারাগি করছে। রাগে তাকে স্বাভাবিকের তুলনায় পুরো ভিন্ন কেউ মনে হচ্ছে। নীরা তখন ঘাবড়ে গিয়ে নিশানের কাঁধে হাত রাখলো। নিশান নীরার উপস্থিতিতে নিজেকে শান্ত করে নিল। সে কলটার কেটে চোখে মুখে কোমলতা টেনে নীরার দিকে তাকালো। নীরা তখন চিন্তিত হয়ে প্রশ্ন করলো, কি হয়েছে? আপনি এমন রাগারাগি করছিলেন কার সাথে? নিশান তখন কপালে ভাঁজ ফেলে তাকে ঘটনা খুলে বলল। সেদিন রাতে সেই 4 জন লোককে আমি পরদিন ধরে জেলে পাঠিয়েছিলাম, কিন্তু রাকিবকে তখন কিছু করিনি। আমি চেয়েছিলাম ডিভোর্সের কাজটা ভালোই ভালোই মিটিয়ে আমি রাকিবকে ওর প্রাপ্য শাস্তি দেব,
কিন্তু ডিভোর্স কার্যকর হওয়ার পরপর যখন আমি ওর বাসায় অ্যারেস্ট ওয়ারেন্ট পাঠাই, তখন জানতে পারি সে আগে থেকে পালিয়ে গেছে। পুলিশ এখনও তাকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোথাও তার কোনো খোঁজ পাচ্ছে না। কথাটা উপলব্ধি করতেই নীরার মন কু ডাকতে শুরু করলো। সে নিশানকে বাধা দিয়ে বলল, যা হওয়ার তা তো হয়ে গেছে। আমরা এখন সুখী আছি, ভালো আছি। তাকেও তার মতো থাকতে দিন। তার কর্মফল সে একদিন না একদিন ঠিকই পাবে। সে ভালো কোনো মানুষ না। আমি তাকে খুব ভালো করে চিনি। আল্লাহ না করুক, জেদের বসে সে যদি কোনোভাবে আপনার কোনো ক্ষতি করে বসে, আমি তখন সেটা সহ্য করতে পারবো না। নীরাকে চিন্তিত হতে দেখে নিশান তার মাথায় হাত রেখে তাকে শান্ত করতে বলল, এমন কিছুই হবে না, তুমি শুধু শুধু এত চিন্তা করো না। আমি ওকে যে করি হোক খুঁজে বের করবই। আমি ওকে এমনি এমনি ছাড়বো না। তখন হঠাৎ করে নীরার মাথা চক্কর দিয়ে উঠল। সে শরীরের ভারসাম্য হারিয়ে পড়ে যেতে নিলে নিশান তাকে ধরে ফেলল। কিন্তু নীরার হাতের কফির মগটা মেঝেতে পড়ে ভেঙে কয়েক টুকরো হয়ে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। হঠাৎ নীরার এমন দুর্বলতায় নিশান আতঙ্কিত হয়ে পড়ল। কাল রাতেও নীরার এমন মাথা চক্কর দিয়ে উঠেছিল। নিশান তখন অফিসে ছিল। নীরা সেই কথা তাকে বলতে ভুলে গেছে। নিশান আর কাল বিলম্ব না করে সঙ্গে সঙ্গে নীরাকে নিয়ে হসপিটালে গিয়ে কিছু টেস্ট করিয়ে আনলো। ডক্টর কাল সেই টেস্টের রিপোর্ট দিবে। তখন নীরা নিশানকে জানালো সে ভার্সিটি থেকে ফেরার পথে রিপোর্ট নিয়ে আসবে। নিশান তাকে একান্ত ছাড়তে না চাইলে সে মুখ ফুলিয়ে বলল, আমি কি ছোট বাচ্চা নাকি যে এটুকু একা করতে পারবো না? নিশান তার মুখ ফুলানো দেখে হেসে তাকে অনুমতি দিল। পরদিন নীরা ভার্সিটি থেকে ফিরে রিপোর্ট আনতে গেল, কিন্তু রিপোর্টে থাকা রেজাল্ট তাকে চমকে দিল। রিপোর্টে স্পষ্ট দেখাচ্ছে যে সে মা হতে চলেছে। তখন প্রথমবারের মতো মাতৃত্বের পবিত্র অনুভূতি তার হৃদয়ে অনাগত ছোট প্রাণটির জন্য মায়ের মমতা জাগিয়ে তুলল। সে উচ্ছ্বসিত হয়ে ঠিক করলো নিশান বাসায় ফিরলে তাকে সে আজই সারপ্রাইজ দিবে। নিশান নিশ্চয়ই তাদের অনাগত সন্তানের আগমনের খবর পেতে খুশিতে আত্মহারা হয়ে উঠবে। তার আগমনে তাদের জীবন তখন পরিপূর্ণ হয়ে উঠবে। কিন্তু জীবনে তো সবসময় সবকিছু ইচ্ছে অনুসারে এগোয় না। হঠাৎ নীরা দেখলো তার ফোনে আননোন নাম্বারে একটি কল আসছে। নীরা ফোন তুলতেই একটা পরিচিত কণ্ঠ শুনে তার বুকের ভেতর ধক করে উঠল। কণ্ঠটা রাকিবের। রাকিব ফোনে তাকে হুমকি দিয়ে বলল, তোর নাগর আমার জীবন নষ্ট করে দিয়েছে। আমিও তাকে ছাড়বো না। চারিদিকে পুলিশ এখনও আমাকে খুঁজছে। আমার লুকানোর কোনো জায়গা অবশিষ্ট নেই। আমাকে জেলে যেতে হলে এমনি এমনি কেন যাব? ওকে মেরে তবেই যাব। এতদিন নাগরের হাত ধরে অনেক ঘুরেছিস, আরও ওরিস এবার। কথাটি শেষ করেই রাকিব ফোন কেটে দিয়ে সঙ্গে সঙ্গে একটা ছবি পাঠালো। কথাগুলো শুনে নীরা যেন তার বোধশক্তি হারিয়ে ফেলেছে। সে কাঁপা কাঁপা হাতে ফটোতে টাচ করতেই দেখলো নিশানের অফিসের বাইরে দৃশ্য। নিশান বিপদে আছে বুঝতে ঈশার এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। একটা সিএনজি ডেকে উঠে পড়লো নিশানের অফিসের উদ্দেশ্যে। পথে সে বারবার নিশানকে কল দিচ্ছে, কিন্তু নিশানের ফোন বন্ধ দেখাচ্ছে। নীরা আরো বিপাকে পড়ে গেল। মুহূর্তেই মাথার উপরের আকাশ কেমন গুমট বর্ণ ধারণ করলো। আকাশে থেকে থেকে আলোকিত হয়ে জোরালো আওয়াজে বিদ্যুৎ গর্জে উঠল। মুহূর্তের মধ্যেই ফোঁটায় ফোঁটায় বৃষ্টি নেমে মুষলধারায় ঝরতে শুরু করলো। যেন আকাশও তাকে সতর্ক করে চলেছে অনাগত বিপদের ঘনঘটা থেকে। কিন্তু নীরার তো কোনো দিকেই হুঁশ নেই। সে শুধু নিশানের কাছে পৌঁছাতে পারলেই হলো। তাকে যে করেই হোক নিশানকে বাঁচাতে হবে ওই জানোয়ারটার হাত থেকে। সে সবকিছুর জন্য নিজেকে দায়ী করে ভাবছে আজ তার জন্যই নিশানের জীবন ঝুঁকির মুখে। সিএনজি তখন থামলো নিশানের অফিসের সামনে। নীরা টাকা পরিশোধ করে দ্রুত এই বৃষ্টির মধ্যেই নেমে গেল। সামনে এগোতেই সে বৃষ্টির পানির ফোঁটায় আবছা চোখে দেখতে পেল একটা সাদা গাড়ি। গাড়ির কার ওয়াইপ সচল থাকার কারণে সামনে স্বচ্ছ কাচের দিকে সে ভালো করে লক্ষ্য করতেই বুঝলো ভেতরে ড্রাইভিং সিটে রাকিব বসে আছে। রাকিবের মাথা তখন ঠিক ছিল না। সে নীরাকে সামনে পাওয়া মাত্রই সুযোগ পেয়ে নীরার উপর দিয়েই গাড়ি উঠিয়ে দিতে গাড়ি স্টার্ট দিল। অপরদিকে নীরা কিছু বুঝে ওঠার আগে রাকিবের গাড়ি নীরার একদম কাছাকাছি চলে এলো। নীরা তখন আতঙ্কে নিশানের নাম ধরে জোরে চিৎকার করে উঠল। সেই চিৎকার প্রতিধ্বনিত হলো চারদিকে। নিশান তখন মাত্র একটা মিটিং শেষ করে মিটিং রুম থেকে বের হলো। অমনি নীরার চিৎকারে তার ভেতরটা ধক করে উঠল। বৃষ্টি তখন কিছুটা কমে এসেছে। নিশানের সাথে রফিকও সেই চিৎকার শুনতে পেল। তারা দৌড়ে নিচে নেমে দেখলো যা না ঘটার তা ঘটেছে। নীরার রক্তে ভেজা দেহ রোডে পড়ে আছে। নিশান পাগলের মতো নীরাকে আগলে নিয়ে তার উরুতে তুলল। নীরা কথা বলতে পারছে না, কিন্তু হাত তুলে আঙ্গুলের ইশারায়
দূরে একটা গাড়ি দেখিয়ে দিল। রফিক তৎক্ষণাৎ অফিসের বাইরের সিসিটিভি ফুটেজ চেক করতে গেল। নিশান আর দিক বিদিক না দেখে দ্রুত নীরাকে কোলে তুলে গাড়িতে বসিয়ে হসপিটালের উদ্দেশ্যে চলল। নীরাকে কোলে তোলার সময় সে তার অন্য হাতে একটা রিপোর্টের খাম দেখতে পেল, যা নীরা অনেক শক্ত করে ধরেছিল। নিশান সেটা হাতে নিতেই নীরা খামটা ছেড়ে দিল। নিশান সেটা তার প্যান্টের পকেটে রেখে নিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তাড়াহুড়োতে খামটা পথেই কোথাও পড়ে যায়। নীরাকে নিয়ে হসপিটালে পৌঁছাতেই ডক্টররা নীরার অবস্থা পর্যবেক্ষণ করে জানালো নীরাকে দ্রুত অপারেশনের জন্য নিতে হবে। নিশান তখন কাঁপা কাঁপা হাতে অপারেশনের সব ফর্মালিটিস পূরণ করতেই ডক্টররা নার্সরা মিলে নীরাকে অপারেশনের জন্য ওটিতে নিয়ে দরজা লাগিয়ে দিল। ওটির বাইরে দাঁড়িয়ে নিশানের শরীর ভয়ানক রকম কাঁপছে। সে দেয়ালে ঠেস লাগিয়ে শুধু আল্লাহকে ডেকে যাচ্ছে। সে দোয়া করছে যেন নীরার কোনো কিছু না হয়। কিছুক্ষণ পর হাফসাও অফিস থেকে ছুটে এসেছে নীরাকে দেখতে। সে নিশানকে নীরার কথা জিজ্ঞাসা করতেই নিশান হাতের ইশারায় ওটি দেখিয়ে দিল। হাফসা বুঝলো নীরার অপারেশন চলছে। ইতিমধ্যে অনেক বেগ রক্ত লেগেছে তার। এমন সময় রফিকও সেখানে উপস্থিত হলো। সে এতক্ষণ সে গাড়িটার তথ্য বের করছিল। সে অফিসের বাইরে সিসিটিভি ফুটেজ জুম করে গাড়ির নাম্বার নিয়ে পরিচিত মানুষ দিয়ে গাড়িটা ট্র্যাক করে পেয়েছে ঘটনাস্থলে সেটা রাকিবের গাড়ি ছিল। রফিক ওই গাড়ির মাধ্যমে রাকিবের ঠিকানাও খুঁজে বের করেছে। নিশান ক্রোধে কিছু একটা বলবে, তখন হুট করে অপারেশন থিয়েটারের বাতি বন্ধ হলো। নিশান প্রত্যাশা নিয়ে সেদিকে ছুটল। দেখলো ভেতর থেকে একজন নার্স স্ট্রেচারে করে নীরাকে বের করছে। নীরার মুখ সহ সারা শরীর সফেদ চাদরে আবৃত। নিশান তাড়াহুড়ো করে নার্সকে জিজ্ঞাসা করলো নীরাকে এভাবে কেন রাখা হয়েছে। তখন ডক্টর বেরিয়ে এসে বলল, সরি টু সে, হি ইজ নো মোর। আমরা তাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু মাথায় আঘাত গভীর ছিল। দুর্ভাগ্যবশত অ্যাক্সিডেন্ট তার ব্রেন স্টেম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, তাই তাকে বাঁচানো সম্ভব হয়নি। তবে শেষ মুহূর্তে উনি অস্পষ্টভাবে কিছু একটা বলার চেষ্টা করেছিলেন, যা আমরা বুঝতে পারিনি। পুনরায় জানতে যাওয়ার আগেই তিনি নিঃশ্বাস ত্যাগ করেন। কথাটা শোনার জন্য নিশান মোটেও প্রস্তুত ছিল না। সে তখন শরীরের ভারসাম্য হারিয়ে নীরার স্ট্রেচারের সামনে ধপ করে বসে পড়ল। ডাক্তারের মুখে নীরার মৃত্যুর সংবাদ শুনে হাফসা অঝরে কাঁদছে। নিশান তখন ধীরে ধীরে নীরার মুখের কাপড়টা সরিয়ে দেখল নীরার মুখটা ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। ঠোঁট দুটো শুকিয়ে ফেটে চৌচির হয়ে যাচ্ছে। সে নীরার গালে আলতো করে হাত রাখলো। নীরার কপালে চুমুক খেয়ে অনুভূতি শূন্য গলায় বলল, আমি তোমাকে কথা দিয়েছিলাম আমি বেঁচে থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেব না, কিন্তু আমি আমার কথা রাখতে আজ ব্যর্থ হয়েছি নীর। আমাকে ক্ষমা করে দাও। পরক্ষণেই সে নীরাকে আঁকড়ে ধরে আহাজারি করে বলতে লাগলো, প্লিজ আমাকে এভাবে একা করে ছেড়ে যেও না নীর। অনেক কষ্টে তোমাকে নিজের করে পেয়েছি। তুমি এই অভিশপ্ত জীবন আমার চাই না। বিলাপ করতে করতে নিশানের হঠাৎ রাকিবের কথা মনে পড়ল। সে নীরার নিথর দেহ হাফসা আর রফিকের দায়িত্বে বুঝিয়ে দিয়ে হসপিটাল থেকে বেরিয়ে গেল। রফিক অনেক চেষ্টা করলো তাকে আটকাতে, কিন্তু পারল না। নিশান রফিকের দেওয়া ঠিকানায় পৌঁছে দেখলো রফিক কয়েকটা লোকের সাথে একটা ছোট্ট টিনের ঘরে বসে আরাম করে চা খাচ্ছে আর আলাপ জুড়েছে, যেন একটু আগে সে নীরাকে কিছুই করেনি। তাকে দেখে একদম স্বাভাবিক লাগছে। রাকিব খেয়াল করেনি যে নিশান তার পেছনে দাঁড়িয়ে। সেখানে সামনেই পড়েছিল কয়েকটা ইট। নিশানের চোখের সামনে তখন ভেসে উঠল নীরার সেই নিথর মুখটা। সে আর কোনো দিকে না তাকিয়ে সেই ইট হাতে তুলে শরীরের সমস্ত শক্তি আর ক্ষোভ নিয়ে রাকিবের মাথায় মারতে লাগলো। রাকিব হাত পা ছুটাছুটি করছে, কিন্তু কোনো মতেই নিশানের হাত থেকে নিস্তার পাচ্ছে না। একসময় শক্ত ইটের আঘাতে রাকিবের মস্তক ছিন্ন ভিন্ন করে চারিদিকে ছিটিয়ে পড়ল। রাকিব ওখানেই প্রাণ হারালো। রাকিবকে একেবারে জানে মেরে তবেই নিশান ক্ষান্ত হলো। এমন ভয়ানক দৃশ্য দেখে রাকিবের সাথে লোকগুলো আর নিশানকে আটকানোর সাহস পেল না। তারা যান বাঁচিয়ে বেরিয়ে এসে পুলিশে ফোন লাগালো। কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখলো নিশান রাকিবের ছিন্নভিন্ন লাশের সামনে বসে অস্বাভাবিকভাবে হাসছে। আজ শুক্রবার হাফসা আর রফিক এসে পৌঁছেছে মানসিক কারাগারের সামনে। এখানে মানসিক ভারসাম্যহীন অপরাধীদের চিকিৎসা দেওয়া হয়। আইন অনুযায়ী সপ্তাহে শুক্র আর শনিবার বন্দিরা তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করতে পারবে। রফিক আর হাফসা কেন্দ্রের ভেতরে ঢুকে দেখলো নিশানের পরিবার সেখানে আগে থেকেই উপস্থিত। নিশানের মা মিসেস শিকদার মুখে আঁচল চেপে কান্না করছে। নিশানের বাবা চোখে অশ্রু নিয়ে তাকে সামলাচ্ছে। নিশাতেরও ভাইকে এমন অবস্থায় দেখে ভেতরটা ফেটে যাচ্ছে। হাফসা গিয়ে তার কাঁধে হাত রাখলো। নীরা আর নিশানের ভালোবাসা এমন করুণ সমাপ্তি করেরই
নীরা আর নিশানের ভালোবাসার এমন করুণ সমাপ্তি কারোরই কাম্য ছিল না। নীরা তো জীবনে সুখের মুখ দেখতে না দেখতেই হারিয়ে গেল অজানায়। 5 বছর আগে নিশানের অবস্থার কথা জানার পর তার পরিবার একেবারের জন্য দেশে ফিরে আসে। নিশানের মা ছেলেকে বাকি জীবন চোখের দেখা দেখার জন্য সব ছেড়ে দেশেই শেষ ঠিকানা গড়ে নেন। 3 বছর আগে হাফসা আর রফিকের বিয়ে হয়। 5 বছর আগে নিশানের অবস্থার কথা জানার পর তার পরিবার একেবারের জন্য দেশে ফিরে আসেন। নিশানের মা ছেলেকে বাকি জীবনে চোখের দেখা দেখার জন্য সব ছেড়ে দেশেই শেষ ঠিকানা গড়ে নেন। 3 বছর আগে হাফসা আর রফিকের বিয়ে হয়। যেহেতু নিশানের অবর্তমানে রফিক নিশানের অফিস সামলাচ্ছে আর ছেলেই যেহেতু তার কাছে নেই, তাই মিসেস শিকদার রফিকের নামে অফিস দিয়ে দেন। 5 বছর আগে সেই মর্মান্তিক ঘটনার পর থেকে নিশানের আর কিছুই মনে নেই। তার শুধু মনে আছে একটা মাত্র নাম। সেলের ভেতর সে কোথায় যেন এক মনে তাকিয়ে বারবার নীরার নাম বলে একাধারে হাসছে তো কাঁদছে। আবার কেউ যদি তার সামনে চলে আসছে অমনি সে তাকে আক্রমণ করে বসছে। সেদিন নীরার এভাবে মৃত্যু মানতে না পেরে রাকিবকে মেরে নিশান ভারসাম্য হারায়। নীরার জানাজা তখন নিশানকে ছাড়াই পড়ানো হয়। পরবর্তীতে আদালতে নিশানের অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মানসিক হাসপাতালে রাখার সিদ্ধান্ত নেয়। বর্তমানে নিশানের অবস্থা দেখে মনে হয় যেন সেও হয়তো এভাবে আর বেশি দিন বাঁচবে না। হয়তো কোনো একদিন নিশানও এই অভিশপ্ত জীবনের অভিশাপ কাটিয়ে দেহ ত্যাগ করে মুক্ত পাখির মতো চলে যাবে তার নীরার কাছে। হয়তো ওপারেই তাদের ভালোবাসা অনন্তকালের জন্য পূর্ণতা পাবে। অতঃপর হঠাৎ করে অদূর আকাশ থেকে নীরার প্রতিচ্ছবি চোখে ভাসতেই সেলে বসে থাকা নিশান সেদিকে তাকিয়ে প্রশান্তির হাসি হাসল। তখন বাতাসের লহরের সাথে দীর্ঘ কিছু হৃদয় বিদারক সুর ভেসে এলো। এখানে বলো কে আছে? দূরের আকাশে তুমি ছাড়া দিশেহারা। গতকালে ছিলাম একসাথে নদীর কিনারাতে শুয়ে বসে হাতে হাত ফেলে যাই এই পৃথিবী, যাতে তোমারই কাছে ছুটে আসি। তুমি কতটা আসল অথবা কত নকল বোঝাবে নিজের হাতে করে এক ভুল। আমি জানি আমাকে তুমি ডুবাবে না। সাগর পাড়ের নৌকায় নিয়ে যাও, হাত ধরে তুমি তোমার কোলে শুইয়ে দাও, আমায় কাঁদাও। ওপারে কত সুখ আছে, স্মৃতির পাতাতে শুয়ে শুয়ে কেঁদে যাবে। আমার কথা ভুলে যাবে, শুধু তোমার আমার স্মৃতিগুলো রয়ে যাবে। ফেলে যাই এই পৃথিবী, যাতে তোমারই কাছে ছুটে আসি। তুমি কতটা আসল অথবা কত নকল বোঝাবে নিজের হাতে করে এক ভুল। সমাপ্ত।